ওকে, সো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স এবং আপনাদের কাছে সব থেকে কঠিন মনে হওয়ার মতো একটা টপিক, সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। হয়তো বা এই ভিডিওর দুইটা পার্টও হইতে পারে, কিন্তু দুইটা পার্ট হইলেও আমি যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন আছে সেই দুইটাকে আলাদা ভিডিও হিসাবে আমি পড়াবো না। আমি সেটাকে একটা মানে একক লেকচার হিসেবে পড়াবো। যদি দুইটা ভিডিও আসে তাহলে একটা পার্ট 1 আর একটা পার্ট 2 হবে, অথবা একটা লেকচার 8 আর একটা লেকচার 9 হবে। বাট আমি ডিএনএ ট্রান্সক্রিপশন নিয়ে আলাদা একটা ভিডিও এবং ডিএনএ ট্রান্সলেশন নিয়ে আলাদা একটা ভিডিও সেটা আমি করবো না। কারণ হচ্ছে এই দুইটা জিনিস এতটা রিলেটেড যে আমি যদি সেইটাকে ব্রেকডাউন করে দিই, দুইটাকে যদি আমি সাইমালটেনিয়াসলি আলোচনা না করি, তখন হয়তো বা স্টুডেন্টরা সেই জিনিসটাকে খুব ভালোভাবে ফিল করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি দুইটা লেকচার একসাথে নিচ্ছি, যে ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, সেই দুইটা জিনিস। এখন আগের লেকচারগুলোতে আমরা মোটামুটি একেবারে সেলের স্ট্রাকচার থেকে শুরু করে একেবারে আমরা ডিএনএ স্ট্রাকচার অফ ডিএনএ, তারপরে হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ ডিটেলস পড়ার পরে ডিএনএ রেপ্লিকেশন পড়ছি। সো ডিএনএ রেপ্লিকেশন যার খুব ভালোভাবে দেখা আছে লেকচারটা, আর আমি যেভাবে পড়াইছি সেইখানে ডিএনএ রেপ্লিকেশনের যে প্রসেসগুলো ছিল সেই প্রসেসগুলো মাথায় থাকলে ডিএনএ যে ট্রান্সক্রিপশন যেটা আছে, ডিএনএ ট্রান্সক্রিপশনের প্রসেস কিছুই না, জাস্ট ডিএনএ রেপ্লিকেশনের জাস্ট একটা ওই দিকের একটা প্রসেসের মতো, জাস্ট এক দুইটা ডিফারেন্স আছে, আমি জাস্ট ডিফারেন্সগুলো দেখাই দেবো। সো ডিএনএ ট্রান্সক্রিপশন খুব বেশি সময় লাগার কথা না, বা এটার প্রসেস মনে রাখার জন্য স্টুডেন্টদের আলাদা একটা লেকচার নেওয়ার দরকার নেই। আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে একটা বেসিক ডেভেলপ করবো ফার্স্টে, তারপরে অবশ্যই আমি সব স্টেপ দেখাবো, বাট আই ওয়ান্ট টু ডেভেলপ বেসিক ফার্স্ট। বেসিকটা হচ্ছে যে এই যে আমরা সবসময় একটা কথা বলি যে ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের জেনেটিক ইনফরমেশনের, মানে এটাকে বলা হয় রাসায়নিক ভিত্তি, আমাদের জীবনের রাসায়নিক ভিত্তি। মানে আমাদের যত ইনফরমেশান আছে সব কিছু সেই ডিএনএতে আছে। এইটা সবসময় আমরা বলে আসতেছি, সেটা জেনেটিক যেই ক্যারেক্টারগুলো আছে সেই জেনেটিক ক্যারেক্টারগুলো ট্রান্সফার করতেছে। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট এই যে আমরা এই কথা বলতেছি যে তারা তাদের মধ্যে ইনফরমেশান আছে, এই আছে সেই আছে, আসলে কী টাইপের ইনফরমেশান আছে বা কী ইনফরমেশানটা আছে? মেনলি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড কোয়েশ্চেন না, ওকে সেকেন্ড কোয়েশ্চেনটাই করি, এটা কোয়েশ্চেনই করি যে আপনি কি ভাগ্যে বিশ্বাসী কিনা। আমি যদি বলি যে আপনি কি ভাগ্যে বিশ্বাসী কিনা, তাহলে অনেকেই হয়তো বা বলবে যে ওকে, মাঝে মাঝে মনে হয় যে ভাগ্য বলে কিছু একটা আছে, বাট মাঝে মাঝে মনে হয় যে ভাগ্য বলে কিছু নাই। সামহাট আমি যখন ডিএনএর ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন পড়তে আসছি, তখন আমার কাছে কেন জানি মনে হইলো যে ভাগ্য বলে কিছু একটা আছে এবং সেটাকে বিলিভ করা যায়। কিছু ক্ষেত্রে সেটাকে আমি ডিএনএ রেপ্লিকেশনের সাথে প্রুফ করা যায়। যেরকম আমাকে আজকে একজনে কোয়েশ্চেন করলো, ধরেন যে ভাই ধরেন আপনার চোখের যেই আইরিশ আছে সেটা নীল, এখন আপনার চোখের আইরিশ কেন নীল? আমাকে বলতে হবে যে ভাই, মানে আমি যদি সায়েন্স না জানা একজন স্টুডেন্ট, আমি বলবো যে ভাই এটা আমার ভাগ্য, আমার ভাগ্যে চলে আসছে। আর যদি বাস্তবে কেউ কোয়েশ্চেন করে ভাই আপনার চুল কেন দাঁড়ায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটার আনসারটা হবে এরকম, ভাই এটা আমার ভাগ্য। অথবা একজন মানুষকে আপনি বললেন যে ভাইয়া, মানে আপনি এত ফর্সা কেন, বা আপনি এত কালো কেন, বা আপনার মুড এরকম কেন, বা আপনার এই ডিজিজটা হওয়ার কথা ছিল না, এই ডিজিজটা কেন হলো? ধরেন একজন পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার কেন থ্যালাসেমিয়া হলো, কেন সিকল সেল এনিমিয়া হলো, এই সবগুলোর ক্ষেত্রে কেন ট্রাইসোমি হলো, এই সবগুলোর ক্ষেত্রে এইগুলো প্রিডিটারমাইন্ড, এগুলো ভাগ্য। আমরা সবসময় বলি যে এই ব্যাপারগুলো প্রিডিটারমেন্ট, কারণ একজন যখন সন্তান জন্ম দিলেন তখন কোনো কারণে সন্তানের ট্রাইসোমি হইলো, কোনো কারণে উনি বুঝতে পারলেন যে তার ট্রাইসোমি হয়েছে, যদিও ট্রাইসোমিটা শুরুর দিকে এতটা বোঝা যায় না, আস্তে আস্তে যখন অ্যাডাল্টের দিকে যায় তখন আমরা বুঝতে পারি যে ওই পেশেন্টটার ট্রাইসোমি হয়েছে। সো এই যে ট্রাইসোমি যখন একজন পেশেন্টের, বা ট্রাইসোমি বা ডাউন সিনড্রোম যখন একজন পেশেন্টের হচ্ছে, বা এরকম টাইপের সিনড্রোম বা এরকম টাইপের ডিজিজ যখন হচ্ছে, সিকল সেল এনিমিয়া টাইপের ডিজিজ যখন হচ্ছে, তখন যদি মানে যদি না, ব্যাপারটা হচ্ছে তখন ব্যাপারটা আসলেই প্রিডিটারমাইন্ড, আসলেই সেটা ভাগ্য। এইখানে মানে ব্যাপারটা, এখন আমি যদি বলি যে সেইখানে আপনাকে ভাগ্য বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আপনি বলবেন যে ভাই ভাগ্য বলতে এমন একটা জিনিস আপনি বুঝাইতে চান যেটাতে আহ, আহ, মানে আমরা তো মানে ছোটবেলা থেকেই সেটা জেনে আসছি যে ভাগ্য মানে হচ্ছে যে আমাদের সাথে কি ঘটবে, বা আমরা কি টাইপের আচরণ করব, বা আমাদের কি ফলাফল আসবে, সব কিছুই মানে
একটা কোনো একটা জায়গায় লিখা আছে, জাস্ট ওই লিখাটাই জাস্ট মানে মঞ্চায়িত হচ্ছে। আমি ধরতে পারি যে আমাদের ভাগ্যটা হচ্ছে একটা নাটকের স্ক্রিপ্ট, আমরা জাস্ট সেইখানে নাটকটা পরিচালনা করতেছি জাস্ট ওই স্ক্রিপ্ট ওয়াইজ। সো হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট, রিয়েলি হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট? আমরা এই ডিএনএ রেপ্লিকেশন পড়তে আসা, মানে ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়তে আসা হাইজেনবার্গের একটা কথা খুব ভালোভাবে মনে পড়তেছিল। হাইজেনবার্গ একটা কথা বলছিলেন যে যেটার আক্ষরিক অর্থ হচ্ছে এইটা, যে আপনি যদি আক্ষরিক অর্থ বলতেছি তারপরে আমি ভাবার্থ বলবো, যে হাইজেনবার্গ বলছেন যে আপনি যদি একটা ধরেন একটা জগ, সেই জগটা হচ্ছে একটা বিজ্ঞান, সেটার যদি আপনি উপরের দিকে তাকান তখন আপনার কাছে মনে হবে যে স্রষ্টা সেখানে এক্সিস্ট করে না। কিন্তু আপনি যদি জগের যে উপরের যে মুখ আছে, উপরের মুখটাকে যদি খুলে যদি গভীরে তাকান তখন দেখবেন যে সেখানে স্বয়ং স্রষ্টা বসে আছেন। সেটার ভাবার্থ হচ্ছে যে বিজ্ঞান সম্পর্কে অল্প জানাটা আমাদের নাস্তিক বানায়, আর বিজ্ঞান সম্পর্কে যদি আমরা একটু গভীরভাবে জানতে পারি তখন সেটা আমাদেরকে আস্তিক মানে বানায় বা আস্তিকতার দিকে নিয়ে যায়। সেটার ভাবার্থটা হচ্ছে এটা, বা আমরা যদি সেটাকে এইভাবে ট্রান্সলেট করি, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমার কাছে কেন জানি তখন মনে হতে থাকলো যে আসলেই মানে যে এই ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন সম্পর্কে ভালোভাবে জানে না, হি অর শি ডাজেন্ট নো অ্যাবাউট ফেট, তার এই ফিডটাকে একটা ভুয়া কিছু মনে হইতে পারে, বাট আমার কাছে সেই জিনিসটা ভুয়া কিছু মনে হয় না। হ্যাঁ, হয়তো বা আজকে আমি বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি যে এই যে জিপিএ 5 পাইলেন, বা আপনি হয়তো বা কোনো একটা পরীক্ষায় খারাপ করলেন, সেটা তো একটা ভাগ্য, তাহলে সেটা কিভাবে ডিটারমেন্ট হলো? সেইটার ক্ষেত্রেও কিন্তু আমার ডিএনএ ভূমিকা পালন করতেছে। দেখেন, সবার মেন্টালিটি কিন্তু সেম না। সবার মেন্টালিটি আমি আমি একটু পরে বুঝাবো, তাহলে আমি জাস্ট আগে বেসিকটা দিয়ে তারপর আমি সেই জিনিসটার সাথে রিলেট করবো যে আসলে রিয়েলি ফেট কি সেটার সাথে যায় কিনা। তো মেনলি এই এই যে এই কথাগুলো আমি বললাম যে এটা কেন ভাগ্য, ভাগ্যের একটা স্ক্রিপ্ট থাকে, একটা লিখা থাকে। এই যে ভাগ্যের স্ক্রিপ্টটা, মানে যেইখানে লিখাটা আছে সেই লিখাটাই হচ্ছে ডিএনএ, সেই স্ক্রিপ্টটাই হচ্ছে ডিএনএ। এই যে আপনার লাইফে যা কিছু ঘটতেছে, সব কিছু ঘটতেছে এই ডিএনএর মধ্যে কি লিখা আছে তার উপরে। অ্যাকচুয়ালি লিখা নাই, বাট সেগুলো কোড আকারে সাজানো আছে। কীরকম আমি বলি, যে এই যে আমাদের যেই এই যে সব কিছু কন্ট্রোল করতেছে, মেইনলি সব কিছু কন্ট্রোল করতেছে ধরেন আমার হরমোন। আমার আজকে ধরেন যে কাউকে ভালো লাগতেছে, দ্যাট মিনস আমার কিছু স্পেসিফিক টাইপের হরমোনের যে রিলিজ, সেই রিলিজটা হয়তো বা বেড়ে গেছে। যেরকম ধরতে পারেন ডোপামিন, অ্যাড্রিনালিন, সেরকম টাইপের হরমোনের রিলিজ বেড়ে গেছে। অ্যান্ড ইউ নো হরমোন ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। প্রোটিন নিয়ে আমরা কিন্তু ডিটেলস পড়াইছি কিন্তু এইচএসসি বোটানি চ্যাপ্টার 3-তে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে হরমোনটা যেটা কন্ট্রোল করতেছে, দ্যাট ইজ এ প্রোটিন, দ্যাট ইজ নান বাট এ প্রোটিন। অ্যান্ড আমাকে যদি কেউ একজন বলে যে ভাই আপনার স্কিনের কালারটা কেন মানে একটু একটু সাদা, কজ আমার স্কিনে মেলানিন কম, দ্যাট মিনস মেলানিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটার পরিমাণ কম, দ্যাট মিনস দ্যাট ইজ অলসো প্রোটিন, দ্যাট ইজ অলসো প্রোটিন। নট অনলি দ্যাট, আপনি যখন আমার চুলের সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেখানে ক্যারাটিন প্রোটিন আছে, আপনি যখন নখের কথা জিজ্ঞাসা করবেন সেখানে ক্যারাটিন প্রোটিন আছে, মানে দে আর অলসো প্রোটিন। নাও আমরা যখন সেলুলার স্ট্রাকচার পড়ছিলাম, তখন সেলুলার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেইখানে যে সেলুলার স্ট্রাকচারের ক্ষেত্রে যেই মেইনলি যে ফসফোলিপিড থাকতেছে, একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকতেছে এখানে, বা বেশিরভাগের ক্ষেত্রে ফসফোলিপিড থাকতেছে, বা সেইখানে যে সেল ওয়াল থাকতেছে সেটার মধ্যে সেলুলোজ থাকতেছে। এখন কথা হচ্ছে ভাই সেই জিনিসগুলোতে না, সেই জিনিসগুলো খুব বেশি একটু স্পেসিফিক। যেরকম আপনি যখন এখানে যাবেন সেল মেমব্রেনের স্ট্রাকচারে যাবেন, তখন সেখানে যে লিপিডটা পাবেন সেই লিপিডটা অলওয়েজ ফসফোলিপিড পাবেন, অর্থাৎ একটা লিপিড তার সাথে হচ্ছে আপনার কানেক্টেড, আই মিন ফসফেট গ্রুপ কানেক্টেড, কখনো কখনো কোলিন গ্রুপ কানেক্টেড, আলটিমেটলি দ্যাট ইজ অলসো কল্ড এ ফসফোলিপিড, দ্যাট মিনস দ্যাট ইজ স্পেসিফিক টাইপ। ইভেন আপনি যখন সেল ওয়ালের কথা চিন্তা করবেন, সেল ওয়ালটা তৈরি হচ্ছে বিটা ডি গ্লুকোজ দিয়ে, বিটা ডি গ্লুকোজ মিলে অনেকগুলো মিলে তারা সেলুলোজ ফর্ম করতেছে, আলটিমেটলি সেলুলোজ পরবর্তীতে মিলিত হয় করছে, দ্যাট মিনস দ্যাট ইজ স্পেসিফিক। আমাকে যদি বলা হয় সেল ওয়াল কি দ্বারা ফর্ম, আমি বলবো যে ওকে এটার মোস্ট অফ দ্য পোর্শন সেটা সেলুলোজ দ্বারা গঠিত। আপনি জানেন যে সেলুলোজ তাহলে কিসের পলিমার? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। এখন ঠিক এরকম যে আমরা প্রথম লেকচারে বলছিলাম যে আমাদের যে স্ট্রাকচারাল যে ইউনিটগুলো আছে, সেই স্ট্রাকচারাল ইউনিটগুলো মোটামুটি তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, সেকেন্ড হচ্ছে প্রোটিন, আর থার্ড হচ্ছে লিপিড। এখন আমাদের সেলের মধ্যে যে কার্বোহাইড্রেট বা লিপিড যেগুলো থাকে সেগুলো সাধারণত একটা স্পেসিফিক টাইপের থাকে, তাদের মধ্যে খুব বেশি ভেরিয়েশন থাকে না, অর্থাৎ তাদের মধ্যে খুব বেশি বৈচিত্র্যতা থাকে না। বাট
আমাদের বডিতে যে প্রোটিনগুলো থাকে, আমাদের যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আমি আগে বলছিলাম যে এই সেল মেমব্রেনের মধ্যে ফ্লুইড মোজাইক মডেলে আমরা লেকচার 1-এ পড়াইছি যে এখানে আলটিমেটলি কী থাকে, এখানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে। সেইখানে যে প্রোটিনগুলো থাকে, সে প্রোটিনগুলো কখনোই কোনো স্পেসিফিক না। ইউনো আমাদের বডিতে হাজার হাজার মানে থাউজেন্ডস মিলিয়ন্স টাইপের প্রোটিন আছে। দ্যাট মিনস আমাদের যত হরমোন আছে অল হরমোনস আর প্রোটিন, আমাদের বডিতে যত এনজাইম আছে অল এনজাইমস আর প্রোটিন, আমাদের বডিতে যত রিসেপ্টর আছে, সেলের মধ্যে যত রিসেপ্টর আছে অল রিসেপ্টরস আর প্রোটিন। দ্যাট মিনস আমাদের সেলের মধ্যে যত চ্যানেল আছে অল চ্যানেলস আর প্রোটিন। ইভেন দে আর ডিফারেন্ট টাইপস, একটা টাইপসের সাথে আরেকটা টাইপস যায় না। আমাদের ইনসুলিনের স্ট্রাকচার যেটা, ডোপামিনের স্ট্রাকচার এটা না। ডোপামিনের স্ট্রাকচার যেটা, গ্লুকাগনের স্ট্রাকচার এটা না। গ্লুকাগনের স্ট্রাকচার যেটা, পেপটাইড ওয়াইওয়ার স্ট্রাকচার এটা না। পেপটাইড ওয়াইওয়ার স্ট্রাকচার যেটা, সেটা ডিউডেনামের যেই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্ট্রাকচার আছে সেটার সাথে মিলে না। রিসেপ্টর আছে, সাইটোক্রোম আছে, এনিথিং যা কিছু আছে ডিফারেন্ট টাইপসের, হাজার হাজার টাইপসের, থাউজেন্ড টাইপসের, মিলিয়ন টাইপসের প্রোটিন এক্সিস্ট করে আমাদের বডিতে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই যে ইভেন আমাদের মেলানিন সেটাও প্রোটিন, ক্যারাটিন সেগুলো প্রোটিন, অল দিস থিংস আর প্রোটিন। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই যে এত হাজার হাজার টাইপের প্রোটিন আছে, আমাদের সেল কিভাবে জানতেছে যে কোন জায়গায় আমাকে কোন প্রোটিনটা তৈরি করতে হবে? আমাদের হাউ আওয়ার সেল নোজ দ্যাট আমাকে কোন জায়গায় কোন প্রোটিনটা তৈরি করতে হবে? কারণ আমার সেলকে যদি আমি বলে দিই যে ভাই তুমি সেলুলোজ তৈরি করো, হয়ে গেল, সে সবসময় সেলুলোজ তৈরি করতে থাকলো, বিটা-ডি গ্লুকোজ অ্যাড করতে থাকলো, সেলুলোজ তৈরি করতে থাকলো, ইভেন ফসফোলিপিড তৈরি করতে পারলো। দ্যাট মিনস এইখানে একটা ডিরেকশনই এনাফ। আমি জাস্ট একটা ডিরেকশন দিলাম যে তুমি জাস্ট এই কাজটা করো। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে সিঙ্গেল ডিরেকশন ইজ নট এনাফ। নট এনাফ মানে কি? দ্যাট ইজ নট ফার এনাফ। এটা কোনোভাবেই এনাফ না। মানে এইখানে আমার হাজার হাজার থাউজেন্ড ডিরেকশন দিতে হয়। কেন থাউজেন্ড ডিরেকশন দিতে হয়? কারণ প্রোটিনগুলো যে স্ট্রাকচার থাকে সেই প্রোটিনগুলো স্ট্রাকচার সেম না, প্রোটিনগুলো স্ট্রাকচার ডিফারেন্ট, একটা থেকে আরেকটা ভিন্ন। এখন আমরা জানি যে আমাদের যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা হচ্ছে 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আছে। ইভেন উই নো প্রোটিন ইজ অ্যামাইনো অ্যাসিড, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস। মানে অনেক টাইপের অ্যামাইনো অ্যাসিড যখন মিলিত হয়, অনেক টাইপের অ্যামাইনো অ্যাসিড মিলিতভাবে একটা বড় যৌগ ফর্ম করে, সেই বড় যৌগটাকে বলে আমরা সেই বড় যৌগটাকে আমরা বলি প্রোটিন। এখন এই যে 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আছে, সেই 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ধরেন একটা প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে 20 টাইপসের মধ্যে এমনও হইতে পারে যে 3টা টাইপস মিলিতভাবে একসাথে একটা পলিমার ফর্ম করে প্রোটিন ফর্ম করে ফেলছে। এমনও হইতে পারে যে 4টা টাইপসের অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে তারা করে ফেলছে। আবার এই 4টা টাইপসের অ্যামাইনো অ্যাসিড মিলিতভাবে যে প্রোটিনটা তৈরি করছে, সেই 4টা টাইপের অন্য টাইপেরও প্রোটিন হইতে পারে সেই 4টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কীভাবে? আপনি ধরেন অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমি নাম দিলাম, আমি নাম দিলাম 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত নাম্বারিং করলাম। এখন একটা প্রোটিন তৈরির সময় যেই অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো 3টা একসাথে কানেক্টেড হলো, তারপরে 2 অ্যামাইনো অ্যাসিডগুলো 3টা একসাথে কানেক্টেড হলো, তারপরে 3 অ্যামাইনো অ্যাসিডগুলো 3টা একসাথে কানেক্টেড হলো। এরকম ভাবে একটা প্রোটিন আমরা পাইতে পারি। আবার দেখেন এই 1 2 3 এই 3টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি করতে পারি। কিভাবে? আমরা এখানে 1 2 3 দিলাম, 1 2 3, আবার এদিকে 1 2 3 দিলাম, আবার এদিকে 1 2 3 দিলাম, আর একটা নিউ টাইপসের প্রোটিন আসলো। আবার আমরা কিন্তু এই 1 2 3 দিয়েই কিন্তু ডিফারেন্ট টাইপসের প্রোটিন তৈরি করা যায়। কিভাবে? আমরা এখানে 1 3 2 দিতে পারি, আবার 1 3 2 দিতে পারি, এদিকে 3 1 2 দিতে পারি, এদিকে 1 1 1 দিতে পারি, এদিকে 2 1 2। জিনিসটা বুঝতে পারতেছেন যে এইদিকে আমি ইচ্ছা করলে এখন 3 1 2 3 3 1 0 তো আসবে না, কারণ আমরা 1 2 3 দিছি। দ্যাট মিনস এখানে তারপরে 3 3 3, তারপরে 2 2 3 3 1 1 3 3 3। এই যে দেখেন জাস্ট 1 2 3 দিয়ে আমি থাউজেন্ড মিলিয়ন্স টাইপসের প্রোটিন তৈরি করতে পারবো। নাও এই যে খেয়াল করেন, এই যে যেই অ্যামাইনো অ্যাসিডের বিন্যাসটা, এখানে প্রথমে আসতেছে 1 অ্যামাইনো অ্যাসিড, তারপরে আসতেছে 1 অ্যামাইনো অ্যাসিড, তারপরেও আসতেছে 1 অ্যামাইনো অ্যাসিড, তারপরে আসতেছে 2 অ্যামাইনো অ্যাসিড। এইখানে আমাকে যে ডিরেকশনটা দেওয়া লাগতেছে, এইখানে আমার ডিফারেন্ট টাইপসের ডিরেকশন দেওয়া লাগতেছে। এদিকের ক্ষেত্রে আপনি খেয়াল করেন, এদিকে আমি ইনিশিয়াল ডিরেকশন দিলাম যে আচ্ছা তুমি একটা প্রোটিন তৈরি করবা। ধরেন আমি সেলের মাঝখানে বসে আছি, বলতেছি আচ্ছা তুমি প্রথমে 1 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আনো, তারপরে 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড আনো, তারপর 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড আনো। এই ক্ষেত্রে ডিরেকশন কিন্তু ভিন্ন। এই ক্ষেত্রে আমি ডিরেকশন দিচ্ছি তুমি অ্যাট ফার্স্ট 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড আনো, তারপর 3 নাম্বার অ্যামাইনো অ্যাসিড আনো, তারপর 2 নাম্বার অ্যামাইনো অ্যাসিড আনো। এই ক্ষেত্রে কিন্তু ডিরেকশন আবার ভিন্ন।
এই যে দ্যাট মিনস আমাকে যখন আমি 1000, ও মাই গড, তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে থাউজেন্ডস এন্ড থাউজেন্ড টাইপসের মানে সিকোয়েন্স আছে, খেয়াল করেন এইদিকে ফার্স্ট যে প্রোটিন ছিল সেই ফার্স্ট প্রোটিনের যেই সিকোয়েন্স, সেকেন্ড প্রোটিনে ডিফারেন্ট সিকোয়েন্স, থার্ড প্রোটিনে তার থেকে ডিফারেন্ট সিকোয়েন্স, ফোর্থ প্রোটিনে তার থেকে ডিফারেন্ট সিকোয়েন্স। তাহলে এই যে আমাদের বডি যে বা আমাদের সেল যে এই যে হাজার হাজার টাইপসের প্রোটিন প্রোডাকশন করতেছে, সেই সমস্ত প্রোটিনের এই যে কোন কোন জায়গায় কোন টাইপের প্রোটিনটা প্রোডাকশন হবে সেইটার যে দিক নির্দেশনা, সেইটার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা সে কোন জায়গা থেকে পাচ্ছে। খেয়াল করেন আমার এই যে হাতের আঙুলের এই অংশের যে সেলগুলো আছে সেই এই অংশের সেলগুলা সেই ইনফরমেশন পাচ্ছে যে তোমরা ক্যারাটিন প্রস্তুত করো। ইভেন ক্যারাটিন মানে নোকে ক্যারাটিন জাতীয় প্রোটিন থাকে, তো তোমরা ক্যারাটিন প্রস্তুত করো। আমার মাথার স্ক্যাল্পের যে সেলগুলো আছে সেই স্ক্যাল্পের সেলগুলো বলতেছে যে তোমরা এয়ার টাইপের মানে এয়ার প্রোডাকশন করো, কি বলে যে তোমরা হচ্ছে মানে চুল উৎপন্নের প্রোটিন প্রোডাকশন করো, এবং সেটা হচ্ছে ডিফারেন্ট প্রোটিন। তাহলে এখন এই যে আমার এই জায়গার সেলগুলা এই ইনফরমেশনটা পাচ্ছে অন্য, তাহলে আমার স্কিনের মধ্যে তো নখ উৎপন্ন হচ্ছে না, সেখানে তো নখ প্রোডাকশন হচ্ছে না। তাহলে এখন আমার কথা হচ্ছে তাহলে এই যে আমাদের স্কিনের সেলগুলাই কিভাবে জানে যে সেইখানে নখ উৎপন্ন করা যাবে না, সেখানে নখ উৎপন্নের জন্য যে প্রোটিন দায়ী সেই প্রোটিন প্রোডাকশন করা যাবে না, আর আমার এই জায়গার যে সেলগুলো আছে সেই সেলগুলো কিভাবে জানে যে সেইখানে আমার ডিফারেন্ট টাইপের ইয়া করতে হবে। আবার আমাদের প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, সেই অগ্নাশয়ে আমার অগ্নাশয়ের সেলগুলাই কিভাবে জানতেছে যে ওকে আমাদেরকে এখন ইনসুলিন প্রোডাকশন করতে হবে, আমাকে এখন গ্লুকাগন প্রোডাকশন করতে হবে। কিংবা আমার ডিউডেনামের যে সেলগুলো আছে সেই ডিউডেনামের সেলগুলাই কিভাবে জানতেছে যে ওকে এখন আমাকে তাহলে যেই এনজাইমগুলো প্রোডাকশন করতে হবে বা যেই হরমোনগুলো প্রোডাকশন করতে হবে সেই হরমোনগুলোর মধ্যে হচ্ছে আমার মানে অ্যান্টারেজ এনজাইম, বা আমার যেই স্টমাক আছে সেই স্টমাকের যে সেলগুলো আছে সেই সেলগুলাই কিভাবে জানতেছে যে এখন আমাকে গ্যাস্ট্রিক জুস মানে গ্যাস্ট্রিক জুস প্রোডাকশন করতে হবে বা গ্যাস্ট্রিন হরমোন প্রোডাকশন করতে হবে, হুইচ ইজ এ প্রোটিন। দ্যাট মিনস এই যে ডিফারেন্ট সেলের মধ্যে ডিফারেন্ট টাইপের না হাজার হাজার টাইপের ইনফরমেশন তাদের মধ্যে অবশ্যই থাকা দরকার, এবং প্রতিটাতে ইনফরমেশনগুলো স্পেসিফিক করে কার্যকরী হওয়া দরকার। এই যে কোন জায়গায় কোন প্রোটিনটা প্রোডাকশন হইতে হবে সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি সেই ইনফরমেশনটা লেখা আছে হচ্ছে ডিএনএতে। কিভাবে লেখা আছে ডিএনএতে সেটা সরাসরি লেখা নাই, ডিএনএতে কোড আকারে লেখা আছে। আমি কেন বলতেছিলাম যে ডিএনএ ইজ ইউর ফেট স্ক্রিপ্ট অফ ইউর ফেট, আপনার ভাগ্যের স্ক্রিপ্ট হচ্ছে সেই ডিএনএ। কেন আপনার ভাগ্যের স্ক্রিপ্ট হচ্ছে ডিএনএ? কারণ আপনার বডিতে এখন কোন টাইপের প্রোটিন প্রোডাকশন হবে বা হবে না সেটা ডিএনএর যেই ইনফরমেশন আছে, ডিএনএর যে বেস সিকোয়েন্স আছে সেই বেস সিকোয়েন্সের মধ্যে লেখা আছে। কিরকম আমরা যদি একটু ডিএনএ নিয়ে একটু চিন্তা করি, আমি আগে লেকচারগুলোতে ডিএনএ নিয়ে খুব ডিটেলস পড়াইছি, ডিএনএ স্ট্রাকচার অফ ডিএনএ, দেন ডিএনএ রেপ্লিকেশন, সেগুলো নিয়ে খুব ডিটেলস পড়াইছি। আমি 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 না বুঝে কিছু পড়াইতে চাই না। এই লেকচার যদি 3 ঘন্টায় হতো তাহলে আমি 3 ঘন্টাও পড়াবো, বাট আই ওয়ান্ট টু জাস্ট রিলেট দিস থিংস উইথ ইউর লাইফ। দ্য ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এত কঠিন টপিক্স না, দ্যাট ইজ অলসো ফানি টপিক্স। এটা অবশ্যই একটা মজার টপিক্স এবং সেটাও বুঝে পড়া যায়। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে ধরেন এদিকে আপনার ডিএনএ আছে, আমি জাস্ট ডাবল স্ট্র্যান্ডের ইয়াগুলো দিচ্ছি না, পেজগুলো দিচ্ছি না। তো এইখানে ধরেন যে এ ইউ, ধরেন যে জি, তারপরে আবার জি, তারপরে সি, তারপরে টি, সরি ইউ তো থাকবে না, ডিএনএ ইউ থাকবে না। ধরেন এদিকে আছে হচ্ছে এ টি জি, দেন জি সি টি, দেন হচ্ছে সি, দেন টি, দেন এদিকে দেন আবার টি। এখন এই যে আপনার ডিএনএতে এরকম বেস সিকোয়েন্সগুলো আছে সেই বেস সিকোয়েন্সগুলোর অ্যাকচুয়াল মানে কজটা কি, তারা কেন আসে বা কীভাবে আসে? অ্যাকচুয়ালি এই যে ডিএনএর যে বেস সিকোয়েন্স না, এই বেস সিকোয়েন্সটা কীভাবে আসে যে এইখানে একটা ডিএনএতে একটা অংশে এটিজি আসছে, এডিনিনের পরে থাইমিন আসছে, থাইমিনের পরে গুয়ানিন আসছে, আবার এইদিকে গুয়ানিনের পরে সাইটোসিন আসছে, থাইমিন আসছে। অন্য আর একটা ডিএনএতে দেখা যাবে বা অন্য আরেকটা ডিএনএর পোরশন দেখা যাবে যে সেইখানে প্রথমে এডিনিন আসে না, সেখানে প্রথমে গুয়ানিন ছিল, সেখানে এরপরে আসছে হয়তো বা আবার গুয়ানিন আসছে, এরপরে সাইটোসিন আসছে। দ্যাট মিনস এইখানে যে ইনফরমেশন আছে সেকেন্ড যে ডিএনএ, সেই সেকেন্ড ডিএনএর ইনফরমেশন, সেকেন্ড ডিএনএর যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স ডিফারেন্ট। এবং এই যে বেজের যে সিকোয়েন্স, এই যে নাইট্রোজেন ক্ষারকের যে
বেজের যে সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের বাংলা আসতেছে না, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনারা বুঝতে পারবেন। এই যে নাইট্রোজেন যে ক্ষারক আছে, সেই নাইট্রোজেন ক্ষারকের যে বেজের যে সিকোয়েন্স, মানে ক্ষারকের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হচ্ছে আপনার কোন প্রোটিন প্রোডাকশন হবে সেইটার কোড। কেন আমি কোড বললাম? কারণ আমি বলি, এই যে আমি একটু আগে বললাম না যে আমাদের বডিতে 20 টাইপসের প্রোটিন আছে, সরি 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আছে। সেই 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিডসের জন্য আলটিমেটলি কি হয়, এইখানে ডিএনএর প্রতি তিনটা, এখানে প্রতি তিনটা মিলে একটা ইউনিক কোড ফর্ম করে। কিরকম একটা ইউনিক কোড ফর্ম করে? ধরেন এখানে থাকলো হচ্ছে, ধরেন সিসিইউ, ধরেন এখানে থাকলো ওকে এটিজি, আমি জাস্ট আরেকটা ডিএনএ কথা চিন্তা করলাম, যেখানে থাকলো হচ্ছে সিসিইউ। এই যে ফার্স্ট যে তিনটা যে বেস আছে, সেই তিনটা বেস একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। মানে এই 20 টাইপসের অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যেরকম সিসিইউ সাধারণত আপনার সিসিইউ সাধারণত প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ দেয় যে একটা প্রোটিন তৈরি করতে হবে, যেখানে প্রথমে থাকবে হচ্ছে প্রোলিন। এরপরে থাকলো সিসিইউ এর পরে ধরেন থাকলো হচ্ছে সিজিইউ, ধরেন থাকলো হচ্ছে সিজিইউ। এইটা আলটিমেটলি নির্দেশ দিবে যে আপনাকে তৈরি করতে হবে সিজিইউ এর জন্য আসছে আর্জিনিন, দ্যাট মিন্স এরপরে আসবে আর্জিনিন। দ্যাট মিন্স খেয়াল করেন ব্যাপারটা কিরকম, ব্যাপারটা একটা কোডের মতো। ব্যাপারটা এইখানে যদি ইনিশিয়ালি সাইটোসিন দেন ইউরাসিল থাকে, অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা আরএনএতে যাবে, দ্যাটস ওয়াই সেখানে ইউরাসিল আসতেছে। আমি থাইমিন ধরে নিলাম, ডিএনএর জন্য থাইমিন ধরে নিলাম, ডিএনএতে ইনফরমেশনটা থাইমিন হিসেবে থাকবে, কারণ মানে থাইমিন থাকে না, একটু ট্রান্সক্রিপশন বুঝালে পুরোটা বুঝে যাবেন। যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কোডের মতো। কিরকম? যে এইখানে তিনটা সিকোয়েন্স, একটা ইউনিক, এখানে এই যে তিনটা এরকম সিকোয়েন্স থাকলে একটা ইউনিক অ্যামাইনো অ্যাসিড আসবে। আবার সেকেন্ডলি এটা যখন এরকম ভাবে থাকতেছে, এটার জন্য আলাদা অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসতেছে। দেখেন তাইলে আমি এখানে কোডগুলোকে ডিফারেন্ট ভাবে সজ্জিত করে আমি যদি এরকম একটা প্রসেস তৈরি করে রাখি, যে এরকম কোডগুলোকে আমি ডিফারেন্ট ভাবে সজ্জিত করে রাখি, তাইলে ইভেন সেই কোডগুলা ওয়াইজ সেরকম তিনটা অক্ষর করে পরে পরে যদি আমি আলটিমেটলি সেইখানে আনতে থাকি, আই মিন কি অ্যামাইনো অ্যাসিড আনতে থাকি, তাইলে কিন্তু সেইখানে যে প্রোটিনগুলো তৈরি হবে, সেই প্রোটিনগুলো তৈরি হচ্ছে আলটিমেটলি কোনো একটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। এবং এই ইনফরমেশনটা তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে সরাসরি লেখা নাই যে তুমি প্রোলিন আনো, যেহেতু এখানে সরাসরি লেখা নাই যে তুমি আর্জিনিন আনো, তার মানে এইটা একটা কোড। এটা একটা কোড, যেখানে এটা একটা কোড, ধরেন এটা একটা কোড যেখানে লেখা আছে যে আপনাকে কোন কোন অ্যামাইনো অ্যাসিডটা কখন আনতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ক্লাস 9-10-এ থাকতে মোটামুটি যে একটা জিনিস ফিল করলাম যে ডায়েরিতে আপনার মানে একটা খুব আপনি লাইফের খুব স্পেশাল জিনিস বা খুব সিক্রেট জিনিস লিখে রাখাটা মানে নিরাপদ না, সেফ না। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে ভাবলাম যে ওকে, তাহলে বাজারে অনেক ডায়েরি অ্যাভেলেবল আছে যে ডায়েরিগুলোতে তালা চাবি দেওয়া যায়। বাট পরে দেখলাম যে এই তালা চাবি খোলাটা কোনো ব্যাপার না, স্টুডেন্টরা দেখা যায় যে এমনি বা আপনার খাতাটা ছিঁড়তে পারবে একজন, সেই ডায়েরি ছিঁড়ে মিড়ে ধরেন যে পড়ে ফেলতে পারবে। তখন আমি যেটা করলাম, নিজে একটা মানে ল্যাঙ্গুয়েজ, জাস্ট মানে আলাদা একটা অ্যালফাবেট তৈরি করলাম। ইভেন এইটা হচ্ছে আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেটা এখন আমি ছাড়া কেউ বুঝি না। আমি জাস্ট একটু ধরেন একটা লাইন দেখাবো, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজে লেখা। ধর এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজে লেখা, বাট আমি এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এটা কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ না। আমি যেটা করছি সেটা হচ্ছে বাংলা যে অক্ষরগুলো আছে, সেই বাংলা অক্ষরগুলোকে আমি চেঞ্জ করে নিয়েছি। কীরকমভাবে? আমি ডিসিশন নিলাম যে ওকে, স্বরেয়কে লেখা হচ্ছে এইভাবে, আমি স্বরেয়কে এইভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে এইভাবে, আমি লিখবো হচ্ছে এইভাবে, আমি লিখবো হচ্ছে না, এটা হচ্ছে স্বরেয়, এটা হচ্ছে স্বরেয়। আমি স্বরেয়াকে লিখবো হচ্ছে এইভাবে, রস্যইকে লিখবো হচ্ছে এইভাবে, মকে লিখবো হচ্ছে এইভাবে। তার মানে কি হলো, আমি এই সমস্ত অক্ষরের জন্য আমি এই সমস্ত কি করলাম, আমি এই বাংলা অক্ষরের জন্য একটা করে কোড তৈরি করে ফেললাম। মানে আমি কোড করে তৈরি করে ফেললাম, যেটাকে একমাত্র আমি ডিকোড করতে পারবো, যেটাকে একমাত্র আমি পড়তে পারবো। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে হচ্ছে এটা সরেয়া, এই যে খেয়াল করেন সরেয়া ছিল, এটা যেটা আমি বললাম মো, তাহলে এটা মো, এটা হচ্ছে আকার, এটা হচ্ছে রো, তার মানে আমার। তাহলে এটা হচ্ছে দন্ত ন, এটা হচ্ছে আকার, দ্যাট মিনস আমার না, এটা হচ্ছে মো, দ্যাট মিনস আমার নাম। আর এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে মো, এটা হচ্ছে দন্ত ন, দ্যাট মিনস ইমন। দ্যাট মিনস আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে মেইন ইনফরমেশনটা,
কি করতে হবে আমাকে, এখান থেকে কিন্তু আমি ইনপুট করতে হবে, আমার নাম ইমন, আমাকে যে এইটা করতে হবে সেটা আমি কোড আকারে লিখে রেখে দিলাম, এবং আমার যখন দরকার পড়তেছে তখন আমি সেটাকে ডিকোড করে আমি সেটাকে পড়তে পারতেছি, বা ডিকোড করে আমি সেটাকে কাজে লাগাইতে পারতেছি। সো জাস্ট দিস থিংস ইজ হ্যাপেনিং ইন ইউর মলিকুলার লেভেল, যে এই যে আমার যে এইখানে কোন টাইপের প্রোটিন আসবে, কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, সেটাও সরাসরি এদিকে লেখা নাই বা সরাসরি এদিকে নাই, কিন্তু একটা ডিকোড করে এখানে লেখা আছে। এই যে ডিএনএর ভিতরে, এই যে ডিএনএর ভিতরে তাহলে ইনফরমেশনগুলা বেস সিকোয়েন্স আকারে, এই সিকোয়েন্সটা হচ্ছে এখানে কোড, যে এই কোনটার পরে কোনটা আসতেছে এই সিকোয়েন্সটা হচ্ছে কোড। এখানে হচ্ছে সরাসরি অক্ষরের পরিবর্তিত রূপটা হচ্ছে কোড, এখানে হচ্ছে সিকোয়েন্সটা কোড, কোনটার পরে কোনটা আসতেছে, বা এইখানে তিনটা ইয়ার কি থাকতেছে। মজার ব্যাপার হলো যে এই ক্ষেত্রে সবসময় আমি বারবার তিনটা বলতেছি, দেখা গেল যে এই যে ডিএনএর যে কোড আছে সেটা ইনিশিয়ালি এডিনিন থাইমিন এরকম না, জাস্ট তিনটা অক্ষর একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এখানে যদি এটিজি থাকে তাহলে সেটা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এখানে যদি জিসিটি থাকে তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এটিজি এর পরে জিসিটি থাকলে এটিজি এর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, জিসিটি এর জন্য ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আসবে, তারপরে সিটিটি এর জন্য আলাদা টাইপের কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে। দ্যাট মিনস এইখানে ব্যাপারটা কোড আকারে লেখা আছে। ইভেন এই যে আমি কোডটাকে যে বাইরে, ধর ডিএনএ তো হাজার হাজার ইনফরমেশন লেখা আছে, হাজার হাজার ইনফরমেশন এইভাবে লেখা আছে, এই যে কোডটাকে যে আমি বাহিরে আপনার করে নিয়ে আসলাম, বাহিরে যে কপি করে নিয়ে আসলাম, আমার যে কোডটা দরকার এই যে কপি করে নিয়ে আসলাম সেটাকে বলা হবে ডিএনএ ট্রান্সক্রিপশন। কোড আনলে কি হবে, আমি যদি এই কোডটা লিখে দিই তাহলে কি হবে, এই কোডটাকে কি আমার ট্রান্সলেট করতে হবে না, ট্রান্সলেট না করলে কি আমি পড়তে পারবো না। তার মানে এই যে যে কোডটা আছে সেই কোডটাকে ডিএনএ থেকে আমি কেন কপি করে বের করে আনতে হবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। জাস্ট এটা বিলিভ করেন যে এই যে ডিএনএ তে যে সেই ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটাকে কপি করে আনার প্রসেসটা, সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। এবং এই যে ইনফরমেশনটা কপি করে আনার পরে আমার চোখে সেটা এইরকম লেখা দেখা যাবে, যেটা আমি আপনার জন্য বোধগম্য না, কিন্তু আমি ট্রান্সলেট করতে পারবো। তারপরে এই যে যে ইনফরমেশনটা আসলাম সেটা কিছু বোঝা যাচ্ছে না, বাট সেটাকে যখন আমি ট্রান্সলেট করব, এই যে ট্রান্সলেট করে প্রোটিন উৎপন্ন করা সেই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন। দ্যাট ইজ ভেরি ইজি। সো আমি এই জায়গায় জিনিসটা বলি, সেটা কি হয়, আমাদের এই যে ডিএনএ, আমি যখন আগের লেকচারগুলোতে যখন ডিএনএ সম্পর্কে পড়াচ্ছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে আমাদের ডিএনএর মধ্যে এত এত ইনফরমেশন থাকে, বা আমাদের ডিএনএটা এত লম্বা যে আমরা যদি সেই ডিএনএর যত প্যাচ আছে সেই প্যাচ খুলে যদি সেটাকে একদম সোজাসুজিভাবে মানে একসাথে যদি লম্বালম্বিভাবে রাখি, তখন দেখা যাবে যে সেটা একেবারে আমাদের পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত দেখা যাবে যে 6-7 বার আসা যাওয়া করা যাবে। দ্যাট মিনস হিউজ হিউজ ইনফরমেশান আমাদের ডিএনএতে লেখা আছে। ইভেন আপনি একটা জিনিস জানে অবাক হবেন যে এভরি সেল বিয়ার্স এভরি ইনফরমেশন। ধরেন আমার এই যে এই জায়গাটাতে আমার হাতের যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে দাঁত উৎপন্নের জন্য যে ডেন্টিন বা ওইরকম টাইপের যত প্রোটিন দরকার, সকল প্রোটিনের ইনফরমেশান সেইখানের সেলগুলোর ডিএনএতে আছে। সেই কারণে আমার ডিএনএগুলো অনেক লম্বা হয়। দ্যাট মিনস এটা হচ্ছে ধরেন আমার ডিএনএ, আমি ধরেন অনেক লম্বা আমি একটা ডিএনএ বুঝাইলাম, অনেক লম্বা আমি একটা ডিএনএ দেখালাম যে এটা হচ্ছে ধরেন এরকম ভাবে অনেক 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 এরকম ভাবে লম্বা অনেক অনেক ইনফরমেশন এইভাবে আছে। কিভাবে আছে ইনফরমেশন তো বুঝতে পারতেছেন, জাস্ট বেস সিকোয়েন্সগুলো হচ্ছে কোড, তাহলে কোড আকারে এরকম ভাবে এদিকে ইনফরমেশন আছে। এখন এই যে এইদিকে যে ইনফরমেশন আছে, ধরেন এখানে আমি ডিএনএটাকে আরেকটু লম্বা করি, এইদিকে ইনফরমেশন আছে। এখন একটা ডিএনএর মধ্যে হাজার হাজার টাইপের ইনফরমেশন আছে, হাজার হাজার টাইপের। ধরেন এই ডিএনএটার মধ্যেই, ধরেন যে এই ডিএনএটার মধ্যে আমি আগে বলছি যে এভরি ডিএনএ বিয়ার্স এভরি ইনফরমেশন। এই ডিএনএটার মধ্যে ধরেন যে আপনার দাঁত তৈরির যে প্রোটিন দরকার সেই প্রোটিনের ইনফরমেশন আছে, দাঁত তৈরির প্রোটিনের জন্য কী কী বেস সিকোয়েন্স হবে সেই বেস সিকোয়েন্সের ইনফরমেশনটা আছে কোড আকারে। অথবা এটার মধ্যে চুল উৎপন্নের আছে, অথবা সেটার মধ্যে ইনসুলিন উৎপন্নের যে হরমোনের উৎপন্নের যে ইনফরমেশন সেই ইনফরমেশন আছে, অথবা সেটার মধ্যে গ্লুকাগন তৈরির যে ইনফরমেশন সেটা আছে, অথবা সেটার মধ্যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরির যে ইনফরমেশন সব কিছু আছে। দ্যাট মিনস সকল টাইপ, ইভেন ডিফারেন্ট টাইপস অফ গ্লাইকোপ্রোটিন উৎপন্নের যে প্রোটিন সেই প্রোটিনের ডিফারেন্ট টাইপসের ইনফরমেশন আছে, বিভিন্ন এনজাইম তৈরির বিভিন্ন ইনফরমেশন আছে। ইভেন আমাদের বডিতে একটা সেলে যত রিসেপ্টর থাকে থাউজেন্ডস মিলিয়ন্স সবগুলো রিসেপ্টরের ইনফরমেশন এখানে আছে। তাহলে এই যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে রাখতে গিয়ে সেই ডিএনএটা অনেক লম্বা হয়ে গেছে। ইভেন সেইখানে লেখা আছে যে কোন প্রোটিনটা তৈরির জন্য আমাকে কী কাজটা করতে হবে। সো মেইনলি যেটা হয় সেটা হচ্ছে
ডিএনএর কিছু অঞ্চল, ধরেন ডিএনএর এতটুক এরিয়া মিলে ডিএনএর এতটুক এরিয়া মিলে দেখা যায় যে তারা একটা ডিফারেন্ট টাইপসের প্রোটিন প্রোডাকশন করতে পারে। ইভেন তাদের যে এরপরের যে এতটুকু এরিয়া আছে তারা একটা অন্য টাইপের প্রোটিন প্রোডাকশন করে, এবং এইখানে যে অন্য টাইপ আর একটা এরিয়া আছে তারা একটা অন্য টাইপের প্রোটিন প্রোডাকশন করে। দ্যাট মিনস এই যে ডিএনএতে বিভিন্ন রিজিয়ন আছে, ডিএনএতে বিভিন্ন রিজিয়ন আছে, যে সমস্ত রিজিয়ন একটা ছোট ছোট রিজিয়ন, যে সমস্ত রিজিয়ন ডিফারেন্ট কি করে প্রোটিন প্রোডাকশন করতে পারে। এই যে ডিএনএর যে রিজিয়নগুলা, ডিএনএর এই যে ছোট ছোট যে রিজিয়নগুলা আলটিমেটলি বিভিন্ন প্রোটিন প্রোডাকশনের জন্য দায়ী, সেই রিজিয়নগুলোকে বলা হয় জিন। সেই রিজনগুলোকে কি বলা হয়? জিন। সেই জন্য আপনি দেখবেন যে এক জিন এক পলিপেপটাইড মতো, মানে একটা জিন একটা ডিফারেন্ট টাইপের পলিপেপটাইড উৎপন্ন করে। ইনিশিয়ালি সেটা ছিল হরমোন বা এনজাইম, সেটা থেকে আস্তে আস্তে কনভার্ট হয়ে সেটা আলটিমেটলি আসলো যে এক জিন এক পলিপেপটাইড মতবাদ। মানে হচ্ছে এই যে একটা জিন একটা পলিপেপটাইড উৎপন্ন করে, একটা জিন একটা পলিপেপটাইড উৎপন্ন করে, একটা জিন একটা পলিপেপটাইড উৎপন্ন করে। নাও দ্য থিং ইজ দ্যাট কেন ট্রান্সক্রিপশনটার প্রয়োজন? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কেন ট্রান্সক্রিপশনটার প্রয়োজন, ট্রান্সক্রিপশনটা কেন ঘটবে, আমাকে কেন একটা ইনফরমেশন সেখানে কপি করে আনতে হবে, সেটা কারণ হচ্ছে তাহলে দেখেন একটা ডিএনএতে হাজার হাজার টাইপের সেখানে ইনফরমেশন আছে, হাজার হাজার প্রোটিন, অদরকারি বিভিন্ন প্রোটিন, যেই প্রোটিনগুলো আপনার এই সেল দরকার নেই। আপনার স্কিন সেলের তো ইনসুলিন উৎপন্ন করার দরকার নেই, কিন্তু স্কিন সেলের যে সেলগুলো আছে, মানে স্কিন সেলের যে ডিএনএগুলো আছে, সেই ডিএনএতে ইনসুলিন তৈরির ইনফরমেশনও দেওয়া আছে সেখানে। তাহলে আপনার স্কিন তো সেই কাজ করতেছে না, ইনসুলিন তৈরি করতেছে না। কেন তৈরি করতেছে না? কারণ স্কিনের ডিএনএতে ইনসুলিন তৈরির যে জিনটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয়, সেটা কাজ করতেছে না। স্কিনের মধ্যে কাজ করতেছে হচ্ছে ধরেন মেলানিন উৎপন্নকারী যেই জিনটা আছে সেই জিনটা কাজ করতেছে, মেলানিন উৎপন্নকারী যে জিনটা সেই জিনটা কাজ করছে। দ্যাট মিনস আমার স্কিনের কি করতে হবে? স্কিনের মেলানিন প্রোডাকশন করতে হবে। তাহলে স্কিনের যদি মেলানিন প্রোডাকশন করতে হয়, মেলানিন প্রোটিন যদি প্রোডাকশন করতে হয় বা মেলানিন রঞ্জক যদি প্রোডাকশন করতে হয়, তাহলে অবশ্যই স্কিনের যে সেল আছে সেই সেলের এই পুরা ডিএনএর ইনফরমেশনের দরকার নেই। এই পুরা সেলের শুধুমাত্র এতটুকু ইনফরমেশন দরকার যে ইনফরমেশনটা দিয়ে সে মেলানিন উৎপন্ন করতে পারবে, তার ইনসুলিনের ইনফরমেশন আইনার দরকার নেই। দ্যাট মিনস এই যে ডিএনএতে হাজার হাজার ইনফরমেশন আছে, বাট আমার সকল ইনফরমেশন সকল সেলের দরকার পড়তেছে না। কিছু সেল কিছু স্পেসিফিক ইনফরমেশনকে ইউজ করতেছে। সেল যেটা করতেছে তখন যখন তার যেই ইনফরমেশনটা ইউজ করা দরকার, যখন তার যেটা প্রোডাকশন করার দরকার, শুধুমাত্র সেই ইনফরমেশনটাই সে কপি করে আনতেছে এবং সেই ইনফরমেশন ওয়াইজ সে প্রোটিন তৈরি করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে মানে সকল টাইপের খাদ্য রান্না করার একটা বই আছে, আমি সকল টাইপের রেসিপি আমি রান্না করতে পারবো ওইরকম টাইপের একটা বই আছে। আমি কি সকল টাইপের মানে খাদ্যকে প্রতিদিন রান্না করতেছি না? আমার যেদিন যে খাদ্যটা দরকার পড়তেছে সেই দিন সেই পাতাটা আমি উল্টাইতেছি। আচ্ছা আমি আজকে ধরেন মিষ্টি তৈরি করবো, তাহলে মিষ্টি তৈরির জন্য আমি ধরেন যে এরকমভাবে পাতার উল্টালাম যে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি তৈরির প্রসেস, এখানে লেখা আছে মিষ্টি তৈরির প্রসেস, যেটা যদি ওটা সেল ডিভিশন এরিয়া, এখানে লেখা আছে মিষ্টি তৈরির প্রসেস। তাহলে এই যে আমার মিষ্টি তৈরির প্রসেসটা আমি এখানে পাতাটা ছিঁড়ে নিয়ে আসে দেন মিষ্টি তৈরির প্রসেসটা দেখে দেখে আমি মিষ্টি তৈরি করে ফেললাম। আজকে আমি এরপরের দিন আমি মিষ্টি তৈরি করবো না, এরপরের দিন আমি তৈরি করবো হচ্ছে ধরেন যে জিলাপি তৈরি করবো। তাহলে জিলাপি তৈরির জন্য আমার আলাদা পেজ আছে, আলাদা পেজে গেলাম, পেজটা আমি ছিঁড়তে পারবো না, বই ছিঁড়া যাবে না, আমি জাস্ট এটা ফটোকপি করে নিয়ে আসলাম যে ভাই আপনার একটু কপি করে দেন, এই ইনফরমেশনটা আমার দরকার, আমাকে কীভাবে জিলাপি তৈরি করতে হবে ইনফরমেশন নিয়ে দেন আমি আসলাম, আইসা এই পাতাটা দেখে দেখে আমি কি তৈরি করলাম? জিলাপি তৈরি করলাম। তার মানে আমার তো পুরো বইটা লাগতেছে না সবসময়, আমার বিভিন্ন সময় জাস্ট কিছু সাম সোর্টস অফ ইনফরমেশান লাগতেছে সেই বইটা থেকে। আপনার যে ডিএনএ আছে সেই ডিএনএটা হচ্ছে আপনার ভাগ্যের বই, সেখানে সব কিছু লেখা আছে। তো আপনার সেলের যখন যেই ইনফরমেশনটা দরকার, আমাদের সেল কী করতে হয়? সেলের তো আর ফটোকপি মেশিন নাই, সেল কী করতে হয়? জাস্ট সেই ইনফরমেশনটা কপি করে নিয়ে আসতেছে, সেটা দেখে দেখে সে একটা নতুন টাইপের ওই ওয়াইজ এতটুকু ওয়াইজ এইখান থেকে যে ইনফরমেশনটাকে সে আনলো এই ওয়াইজ সে প্রোটিন তৈরি করতেছে। তার মানে আলটিমেটলি কী হলো? তার মানে আলটিমেটলি ডিএনএতে ইনফরমেশন থাকলেই হবে না, ডিএনএ হচ্ছে পুরো একটা বই। আমার সেইখান থেকে যে কোনো একটা পাতার, সেই পাতা হচ্ছে জিন, যে কোনো একটা পাতার কপি আমাকে কইরা নিয়ে আসতে হবে, যে কপি ওয়াইজ আমি একটা প্রোটিন তৈরি করব, এনজাইম তৈরি করব, হরমোন তৈরি করব। সেই কপিটা তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে আলটিমেটলি ডিএনএ ট্রান্সক্রিপশন, এবং সেই যে কপিটা করে আনে, সেই যে ফটোকপিটা করে আনে, সেটা করে আনে হচ্ছে আরএনএ। অর্থাৎ এইখানে যে ইনফরমেশনটা আছে এটিজি জিসিটি সিটিটি, এইখানের ইনফরমেশনটা কপি করে বের করে নিয়ে আসবে একটা আরএনএ। এবং সেই জন্য আমরা অনেক সময় বলি যে এই যে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, বাট দ্যাট ইজ নট দ্য
মানে মেন ডেফিনেশন or perfect definition or is that to copying the to copy the information of the DNA or information of gene by RNA is called transcription. বুঝা গেছে ব্যাপারটা কেন সেই টানা দরকার? তাহলে ভাই আরএনএ কিভাবে সেই ইনফরমেশনটাকে সে ট্রান্সক্রাইব করে আনে, কিভাবে সে সেটাকে কপি করে আনে, সেটা খুব ইজি। সে যেটা করে সেটা হচ্ছে, খেয়াল করেন, এইখানে সে যখন যায় সে যে কোনো একটা স্ট্র্যান্ডকে ভিত্তি ধরে সে তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে নিয়ে আসে। তাহলে ভাই দেখেন এইখানেও আরও কোডিং এর ব্যাপার, আমি একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে আনতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন লেখা ছিল 1 2 3 4 5 এরকম একটা লেখা ছিল। তো ধরেন 1 এর কমপ্লিমেন্টারি হচ্ছে 1/1, 2 এর কমপ্লিমেন্টারি হচ্ছে 1/2 মানে কমপ্লিমেন্টারি, 3 এর কমপ্লিমেন্টারি হচ্ছে 1/3, 4 এর কমপ্লিমেন্টারি হচ্ছে 1/4, 5 এর কমপ্লিমেন্টারি হচ্ছে 1/5। তো এইখানে তো কোডিং এর ব্যাপার। ধরেন এখানে 1 2 3 4 5 লেখা ছিল, আমি এই ইনফরমেশনটা নিয়ে আসলাম 1/1 1/2 1/3 1/4 1/5। আমি যাই আনি না কেন ব্যাপারটা কিন্তু সেমই থাকবে। কারণ ভাই খেয়াল করেন, এখানে যদি 6 থাকতো তাহলে ব্যাপারটা এখানে কপি হয়ে আসতো 1/6, তাহলে আমি বুঝতে পারতাম যে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা জিনিস। তো এইখানে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যে এইখানে আরএনএ কি করে, তার যে সে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে নিয়ে আসে। কিভাবে? আমরা জানি যে এইখানে এডেনিন থাকলে আরএনএতে মানে সাধারণত ডিএনএতে কি থাকে, এডিনিনের কমপ্লিমেন্টারি কি থাকে, থাইমিন থাকে। সো আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সো আরএনএটা কি করবে, এখানে প্রথমে ইউরাসিল বসাবে। ইউরাসিল বসানোর পরে কি করবে, সে যখন থাইমিনে আসবে, থাইমিনের পরিবর্তে কি থাকে বা ডিএনএতে এডিনিন থাকে, সে আরেকটা এডিনিন এখানে ধরে নিয়ে আসবে। আবার এখানে যে গুয়ানিন আছে, সেই গুয়ানিনের পরিবর্তে সে এখানে সাইটোসিন বসায় নিয়ে আসবে। দ্যাট মিনস আমার যে কোডটা আছে সেই কোডটাকে আমি মানে একেবারে মানে একেবারে কপি বলতে পারি না, বাট কমপ্লিমেন্টারি কপি করে আমি সেটাকে নিয়ে আসলাম। সেটাই হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। এবং সেটার উদ্দেশ্য কেন, সেটা আমরা কেন করতেছি সেই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন তাহলে সেই প্রসেসটাতে যাব যে আমরা কিভাবে ইনফরমেশনটাকে, আমার তো যেহেতু আমার পুরা ডিএনএর ইনফরমেশন দরকার না, আমি কিভাবে একটা ইনফরমেশনকে জাস্ট কপি করে আমি নিয়ে আসতে পারি। আমি জাস্ট এই জিনিসটা দেখব। এই জিনিসটা কিভাবে দেখব, এই জিনিসটা হচ্ছে, তাহলে এই জিনিসটা খুব ইজি ভাই, খুব ইজি। আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট একেবারে সিম্পল একটা প্রসেস। আপনারা যারা আমার ডিএনএ রেপ্লিকেশনের ভিডিও দেখছেন তাদের জন্য একেবারে খুব ইজি একটা প্রসেস ডিএনএ ট্রান্সক্রিপশন। ডিএনএ ট্রান্সক্রিপশনের জন্য তাহলে কি তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে। আরএনএর জন্য আমার কি দরকার ভাই, আরএনএর জন্য আমার দরকার হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস আমার দরকার হচ্ছে জিটিপি, এটিপি, সিটিপি, টিটিপি। মানে হচ্ছে আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়াই তখন বুঝাচ্ছিলাম যে জিটিপি মানে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, টিটিপি মানে হচ্ছে থাইমিডিন ট্রাইফসফেট, এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, তারপরে সিটিপি মানে হচ্ছে সাইটিডিন ট্রাইফসফেট। যেহেতু এদিকে থাইমিন ট্রাইফসফেট থাকবে না, কারণ থাইমিন থাকে না, সেখানে থাকবে ইউরিডিন ট্রাইফসফেট, ইউটিপি। বুঝা গেছে ব্যাপারটা? সো এইগুলো আমার লাগবে। সেকেন্ডলি হচ্ছে আমার কি লাগবে, একটা ছাঁচ লাগবে, যেই ছাঁচ ধরে, যে ছাঁচ ওয়াইজ আমি আরএনএ বানাবো। আমি ইচ্ছা মতো তো আরএনএ বানাইতে পারতেছি না। এখানে যত আরএনএ তৈরি হচ্ছে, সকল আরএনএ তৈরি হচ্ছে ডিএনএতে কি ইনফরমেশন আছে তার উপর ভিত্তি করে, তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসাবে। আমি ইচ্ছা মতো আরএনএ বানাই ফেলতে পারবো না। সো দ্যাট মিনস আমার লাগবে হচ্ছে ডিএনএ একটা ছাঁচ। তারপরে কি লাগবে, আমি যেহেতু এখানে পলিমার তৈরি করব, যেহেতু আরএনএ হচ্ছে একটা রাইবোনিউক্লিক অ্যাসিড, যেহেতু সেটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, তার মানে আমার পলিমারেজ এনজাইম লাগবে। এবং এইখানে তাহলে যেই পলিমারেজ এনজাইম লাগবে সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, কারণ সেটা সেটা সেই টাইপের পলিমারেজ এনজাইম যে টাইপের পলিমার এনজাইম আরএনএ প্রোডাকশন করে। দ্যাট মিনস আমার কি কি লাগবে, আমরা আগে রিকোয়ারমেন্টসটা করে নিই। রিকোয়ারমেন্টস হচ্ছে ডিএনএ টেমপ্লেট, ডিএনএ টেমপ্লেট, ডিএনএ টেমপ্লেট, ডিএনএ টেমপ্লেট মানে ডিএনএ টেমপ্লেট, ঠিক আছে? যে ডিএনএ ওয়াইজ আমি ইনফরমেশনটাকে আনবো। বোঝা গেছে? যে ডিএনএ ওয়াইজ আমি ইনফরমেশনটাকে আনবো। কিছু কথা বাকি আছে, আপনারা এখনও অনেক কোয়েশ্চেন আছে যে ভাই আসলে এটার সাথে ভাগ্যের কি রিলেটেড। অবশ্য কিছুটা বুঝতে পারছেন, বাট একেবারে শেষ দিকে আমি খুব ভালোভাবে বুঝাই দেবো যে আসলে আপনার ভাগ্যের সাথে কীভাবে রিলেটেড ব্যাপারগুলো। এখন একটু বুঝতে পারতেছেন যে আমাদের ডিএনএতে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়াইজই সকল কাহিনী ঘটতেছে। ধরেন আপনার আইরিশটা নীল হলো, তার মানে আপনার এখানে যে প্রোটিনটা প্রোডাকশন হলো সেটা অন্য ব্যক্তি থেকে ডিফারেন্ট। তার মানে আপনার এইদিকে এমন একটা জিন এক্সপ্রেস করছে, নীল প্রোটিন উৎপন্ন হওয়ার জন্য যেই জিনটা ছিল সেই জিনটা এক্সপ্রেস করছে, আর একজন ব্যক্তির ক্ষেত্রে সেই জিনটা এক্সপ্রেস করে নাই। তার মানে সেটা আপনার ভাগ্য, সেটা আপনার ডিএনএতে লেখা ছিল এবং সেটা ফল হচ্ছে। আর একজনের ডিএনএতে সেটা লেখা আছে বাট ফল হচ্ছে না, তার মানে সেটা ভাগ্য না যে জিনিসটা ব্যাপারটা লেখা আছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি তো ব্যাপারটা এইভাবে লেখা না, বাট আমরা যদি চিন্তা করি এটাই আসতেছে, কারণ এডিনের পরে গুয়ানিন সাইটোসিন, আমরা যদি লিখি ব্যাপারটাকে তাহলে খুব মানে সূক্ষ্ম একটা চলে আসবে।
এখন তাহলে এটা আমরা বোঝা যায়, তাহলে ভাই কেন কেন একজন মানুষ ফর্সা হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি, মেলানিন কম তাই ফর্সা হচ্ছে, কেন একজন মানুষ কালো হচ্ছে মেলানিন বেশি। তাহলে এটা এখানে কিভাবে ভাগ্য রিলেটেড, কারণ হচ্ছে এই যে যেই লোকটা কালো বেশি তার যে ডিএনএতে যে কালো প্রোটিন মানে মেলানিন বেশি উৎপন্ন করার যে প্রোটিনটা ছিল, সেই প্রোটিনের জন্য যে ইনফরমেশন ছিল ডিএনএতে, সেই ইনফরমেশনটা আলটিমেটলি কাজ করতেছে, মানে সেইখানে কি কোড আকারে লেখা ছিল না, তার মানে সেইখানে তার ভাগ্যটা লেখা ছিল কালো, ঠিক আছে। আরেকজন যে সাদা হচ্ছে তার এরকম মেলানিন হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তাহলে পরীক্ষায় ফেল করলাম, এইটার সাথে আসলে এটা কি ডিএনএ রিলেশন আছে কিনা? অবশ্যই আছে, আস্তে আস্তে সবগুলো বুঝাই দেবো। একটা হচ্ছে ডিএনএ ট্যাবলেট, আমি জানি না সেটা সেই দিকে মনে থাকবে কিনা, যদি মনে না থাকে তাহলে আমার মেসেঞ্জারে জিজ্ঞাসা করে নেবে। ডিএনএ ট্যাবলেট, যে ভাই পরীক্ষার ইয়াটা কিভাবে ডিএনএর সাথে রিলেটেড, কিভাবে আপনি এটাকে ভাগ্য বলতেছেন, ডিএনএ ট্যাবলেট। সেকেন্ডলি হচ্ছে আলটিমেটলি আমার কি লাগবে ভাই, জিটিপি লাগবে, কারণ আমি যদি নিউক্লিওটাইড কি করতে চাই, একসাথে জোড়া দিতে চাই, তাহলে আমার নিউক্লিওটাইড লাগবে না। নিউক্লিওটাইড মানে কি, তিনটা জিনিসের সমষ্টি, সেটা তো আপনারা আগের লেকচারগুলোতে পড়ে আসছেন যে তিনটা জিনিস কি কি, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে কি নাইট্রোজেন বেসের পরে একটা হচ্ছে ফসফেট, আর একটা হচ্ছে কি রাইবোজ সুগার। এদিকে হচ্ছে নট ডিঅক্সি রাইবোজ সুগার, এদিকে হচ্ছে রাইবোজ সুগার থাকবে। তাহলে রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট। তাহলে এই রাইবোজ সুগার, ধরেন এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, তার সাথে থাকতেছে একটা নাইট্রোজেন বেস। যদি এই রাইবোজ সুগারের সাথে এডিনিন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় এডিনোসিন, এবং তার সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় এডিনোসিন মোনোফসফেট। আমরা অ্যাকচুয়ালি যেই সমস্ত মানে আরএনএ যেটা তৈরি করব সেখানে আমরা এরকম এগুলাই নিউক্লিওটাইড। এটা একটা এডিনোসিন মোনোফসফেট, একটা নিউক্লিওটাইড। কেন এটা নিউক্লিওটাইড, কারণ এটার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে, নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার, ফসফেট। সো এটা হচ্ছে আলটিমেটলি একটা নিউক্লিওটাইড, এবং এইরকম আরো অনেকগুলো নিউক্লিওটাইডকে আমার একসাথে সংযুক্ত করতে হবে, বাট সেটাকে আমরা এএমপি হিসাবে পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে আমরা এটিপি হিসাবে বা জিটিপি হিসাবে। কেন, কারণ হচ্ছে এখানে একটা ফসফেট না আরো দুইটা ফসফেট কানেক্টেড থাকে, আলটিমেটলি তিনটা ফসফেট কানেক্টেড থাকে। যখন আমি একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডকে সংযুক্ত করতে যাব, তখন এইখানে যে দুইটা ফসফেট আছে সেই দুইটা ফসফেট ভেঙে রিলিজ হয়ে যাবে। সেই দুইটা ফসফেট বন্ধন ভাঙার সময় যে শক্তিটা নির্গত হবে, সেই শক্তি দিয়ে এইখানের এই অংশটা এইখানের এই নিউক্লিওটাইডটা আর পরের নিউক্লিওটাইড যেটা ছিল সেটার সাথে কানেক্টেড হবে। বোঝা গেছে কেন আমার সেখানে এটিপি মানে এমপি না এনে আমরা কেন সেখানে এটিপি জিটিপি আনতেছি? দ্যাট মিনস আমার কি কি লাগতেছে, জিটিপি, তারপর হচ্ছে এটিপি, তারপর হচ্ছে টিটিপি। এখানে যদি এডিনান যুক্ত হয়, যদি গুয়ানিন যুক্ত হয় তখন সেটা গুয়ানোসিন ট্রাইফসফেট হতো, তাই না? তাহলে জিটিপি, এখানে যদি সাইটোসিন হয় তাহলে সাইটোসিন ট্রাইফসফেট হতো, এখানে যদি ইউরাসিল হয় তাহলে ইউরিডিন ট্রাইফসফেট, এগুলো লাগতেছে আমার। ফার্স্ট লাগতেছে ডিএনএ টেমপ্লেট, যে ইনফরমেশনটার উপর ডিপেন্ড করে আমি সেই ইনফরমেশনটাকে আনবো। সেকেন্ড লাগতেছে হচ্ছে আমার জিটিপি, এটিপি। তারপরে থার্ড লাগতেছে হচ্ছে কি আমার, হ্যাঁ যেহেতু আমি সেখানে পলিমার তৈরি করবো, তাহলে এখানে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড কে কানেক্ট করতেছে, একটা এনজাইম কানেক্ট করতেছে। সেই এনজাইমটা কি তৈরি করতেছে, আরএনএ তৈরি করতেছে। আরএনএ কি তৈরি করতেছে, মানে পলিমার তৈরি করতেছে। দ্যাট ইজ আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। এবং একটা জিনিস মনে রাখেন যে ইউক্যারিওটিকে সাধারণত আরএনএ পলিমারেজ থাকে সাধারণত তিনটা টাইপের, বাট প্রোক্যারিওটিকে আরএনএ পলিমারেজ থাকে একটা টাইপের। এই জিনিসটা একটু মাথায় রাখেন। আর কি কি রিকোয়ারমেন্টস আছে আমি একটু দেখে নিই, আর কি কি রিকোয়ারমেন্টস লাগবে। আর লাগবে হচ্ছে মেবি আর কিছু লাগবে না, এগুলো দিয়ে কাজ সারানো যাবে। হ্যাঁ, আর কিছু সহযোগী প্রোটিন লাগবে, বোঝা গেছে, আর কিছু সহযোগী প্রোটিন লাগবে। তাহলে আমরা এখন প্রসেসে চলে যাই। প্রসেসে ধরেন এটা হচ্ছে একটা, ওকে আমি জাস্ট প্রসেসটা এভাবে দেখি। প্রসেসটা খুব ইজি, যারা ডিএনএ রেপ্লিকেশন দেখছেন তারা বুঝেই গেছেন মোটামুটি। তার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই জিনিসটা ধরেন আমরা যে ডিএনএটা আঁকে, আমি জাস্ট পেজগুলো খুলে দিলাম, পেজগুলো খুলে চিন্তা করি যাতে আমাদের সেটা চিন্তা করার জন্য ব্যাপারটা সুবিধাজনক হয়। আমাদের যে ডিএনএ গুলো থাকে সেই ডিএনএ গুলো সাধারণত এন্টি প্যারালাল। দ্যাট মিনস একটা যদি 5 প্রাইম টু 3 প্রাইমে হয়, আর একটা যদি 5 প্রাইম টু 3 প্রাইমে হয়, আর একটা হবে 3 প্রাইম টু 5 প্রাইমে, 3 প্রাইম টু 5 প্রাইম, এন্টি প্যারালাল। মানে ফার্স্টের ডিএনএ লেকচার 6 মেবি ডিএনএ স্ট্রাকচার অফ ডিএনএ আমি বুঝাইছিলাম যে এন্টি প্যারালাল জিনিসটা হচ্ছে একদিকে 5 প্রাইম থাকবে, আরেকদিকে 3 প্রাইম থাকবে, এদিকে 3 প্রাইম থাকবে, এদিকে 5 প্রাইম থাকবে। এবং এইখানে এন্টি প্যারালালের ক্ষেত্রে আমি বুঝাইছিলাম যে 5 প্রাইম 3 প্রাইম সেগুলো মানে কি। অবশ্যই আপনারা রিসেন্টলি লেকচারটা দেখে রাখলে সেগুলো মাথায় থাকবে। এবং আমি যেটা করছিলাম, একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি একটা নিউক্লিওটাইডকে খুব ইজিলি দেখাইছিলাম একটা ডল আকৃতি, যে এখানে যে মাথাটা থাকতেছে সেটা হচ্ছে 5 প্রাইম আকারে, তারপরে যে বডিটা থাকতেছে সেটা হচ্ছে রাইবোজ সুগার, তারপরে এই যে এটা যেটা থাকতেছে সেটা হচ্ছে বিভিন্ন নাইট্রোজেন বেস।
এবং এই যে তাহলে নিচের যে এরকম যে ল্যাসটা থাকতেছে সেটা হচ্ছে আলটিমেটলি 3'। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এইখানে আমরা নিউক্লিওটাইডগুলো এইভাবে সজ্জিত করতে পারি। এখানে হচ্ছে আলটিমেটলি এইটা এরকম, দেন এরকম, দেন এটা এরকম। বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3'। এভাবে যেতে যেতে এখানে যেটা আসলো শেষে থাকবে হচ্ছে এটা এরকম, দেন এটা এরকম। অ্যাকচুয়ালি এই জায়গায় বিভিন্ন নাইট্রোজেন বেস থাকবে, এই জায়গায় নাইট্রোজেন বেস থাকবে, যেটা এই জায়গার সাথে কমপ্লিমেন্টারি তৈরি করছে। এই ক্ষেত্রে তাহলে কি থাকবে? এই ক্ষেত্রে তাহলে থাকতেছে হচ্ছে ভাই 3' to 5' এর ক্ষেত্রে কিরকম থাকতেছে? 3' to 5' এর ক্ষেত্রে থাকতেছে হচ্ছে এখান থেকে শুরু করি, এখানে ওটা থাকতেছে হচ্ছে এরকম 5', তাহলে এটা হচ্ছে মাথা 5, দেন এটা 3, দেন 3, দেন এটা থাকতেছে হচ্ছে কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস। বুঝা গেছে? আর এখানে তাহলে থাকতেছে কি ভাই? এখানে থাকতেছে হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম 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 3', 5'। বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের এরকম ভাবে সজ্জিত অবস্থা আছে। এখন ধরেন আমার তো পুরা ডিএনএর তো ট্রান্সক্রিপশন করার দরকার নাই, রেপ্লিকেশনে কিন্তু পুরা ডিএনএ রেপ্লিকেশন করতে হয়। কেন? রেপ্লিকেশন ইজ নন সিলেক্টিভ প্রসেস, হয় ট্রান্সক্রিপশন ইজ এ সিলেক্টিভ প্রসেস। আমরা কেন সিলেক্টিভ পার্টটাকে ট্রান্সক্রাইব করতেছি? আমরা কেন রেপ্লিকেশনের ক্ষেত্রে পুরাটাকে রেপ্লিকেশন করতেছি? কারণ রেপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি নতুন একটা ডিএনএ তৈরি করতেছি, যেটা নতুন একটা সেলে যাবে। যখন মাইটোসিস সেল ডিভিশন ঘটতেছে, মাইটোসিস সেল ডিভিশনে একটা সেল থেকে দুইটা সেল প্রোডাকশন হচ্ছে। তাহলে এই যে একটা সেল থেকে যে দুইটা সেলে প্রোডাকশন হচ্ছে, তাহলে দুইটা সেলে আমার কি সেম ডিএনএ যাওয়া উচিত না? সেম ডিএনএ যাওয়া উচিত মানে কি সেম যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন যাওয়া উচিত না? সেই জন্য ডিএনএ রেপ্লিকেশন ঘটতেছে হচ্ছে পুরাটা। বাট ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কি করতেছে? আমি জাস্ট আমার কিছুটা ইনফরমেশন দরকার, পুরো ইনফরমেশন দরকার নাই। তাহলে এই জন্য সেটাকে বলা হয় সিলেক্টিভ প্রসেস, কারণ আমি সেইখান থেকে সিলেক্টিভ কিছু পার্ট আমি সিলেক্ট করে আমরা সেটার উপর কাজ করতেছি। এবং তাহলে ধরেন আমার যে আমি যতটুকু পার্টের ইনফরমেশন দরকার সেই পার্টটা হচ্ছে এই জায়গাটাতে আছে, এতটুকু রিজিয়নে আছে, সেটা এতটুকু রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ। এই জায়গায় কিছু একটা ইনফরমেশন আছে, বিভিন্ন নাইট্রোজেন বেস সজ্জিত অবস্থায় আছে, সেই ইনফরমেশনটাকে আমি আনবো। এখন একটা জিনিস আমি বলি, ডিএনএ রেপ্লিকেশন ঘটছিল হচ্ছে দুইটা স্ট্র্যান্ডই, বাট এইখানে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে তো দুইটা স্ট্র্যান্ডে ঘটার দরকার নাই, কারণ দুইটা স্ট্র্যান্ড তো আমার তো দুইটা স্ট্র্যান্ডের দরকার না, আমি তো জাস্ট একটা ইনফরমেশন আনলেই তো চললো। এখন আমি এইখান থেকে একটা ইনফরমেশন আনলেও যে কথা, এখান থেকে একটা ইনফরমেশন আনলেও সেই কথা। কারণ কি? কারণ হচ্ছে ভাই এইখানে যে ইনফরমেশনটা আছে সেইটার কমপ্লিমেন্টারি বেসগুলাই তো এখানে আছে। তার মানে এইখানে যে ইনফরমেশনগুলো আছে সেই টাইপের ইনফরমেশন তো উপরে আছে। এইটার এইখানে এডিনিন থাকলে এখানে থাইমিন থাকতেছে। তাহলে আমি যদি এইখান থেকে যদি একটা ইনফরমেশন আনি, আনার পরে যদি দেখি থাইমিন, তার মানে তো আমি এমনি এমনি বুঝতে পারবো যে আচ্ছা কমপ্লিমেন্টারি হিসেবে এদিকে এডিনিন ছিল। এদিকে যদি ভাই সাইটোসিন থাকে, এদিকে যদি সাইটোসিন থাকে তাহলে এদিকে ছিল হচ্ছে গুয়ানিন। আমি যদি এদিকে সাইটোসিন আনি তাহলে আমি বুঝতেছি সাইটোসিন, ওকে। আর আমি যদি এদিকে গুয়ানিন আনি তাহলে আমি বুঝে নিব যে আচ্ছা এদিক থেকে আমি গুয়ানিন আনছি, তার মানে এদিকে সাইটোসিন ছিল। মানে ব্যাপারটা তো সেমই। আমি তো বুঝতে পারতাম, আমি যেখান থেকে আনি না কেন ব্যাপারটা আমি বুঝতে পারতেছি যে আলটিমেট মানে আমার মেন কথা হচ্ছে আমি জাস্ট কোডটা ঠিক রাখতে পারতেছি। সো এই যে এইখান থেকে আমাদের এইখানের ইনফরমেশন আমার কপি করা দরকার। এই ইনফরমেশনটা কপিং হয় একটা স্ট্র্যান্ডে, একটা টেমপ্লেটে। আমার দুইটা টেমপ্লেটের ইনফরমেশন দরকার নাই, একটা আনলেই বুঝতেছি। একটা আনলেই এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই তাহলে আমরা অপোজিট স্ট্র্যান্ডের যে ইনফরমেশন সেই ইনফরমেশন পাচ্ছি। আমি বুঝাচ্ছি ব্যাপারটা। ধরেন এইখানে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন হচ্ছে এ টি জি সি সি টি জি সি সি টি জি টি জি সি সি টি, ধরেন এরকম একটা ইনফরমেশন আছে। এখন আমি তো এই ইনফরমেশনটাকে কপি করে আনলেই চলতেছে, কেন? অথবা আমি এই ইনফরমেশনটাকে কপি করে আনলেই চলবে, কারণ এইখানে এই ইনফরমেশন যেটা তৈরি হয়েছে সেটা এইটার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। এটা হচ্ছে এডিনিন, এটা তাহলে হবে এডিনিনের পরিবর্তে হবে থাইমিন, থাইমিন ছিল এডিনিন হবে, গুয়ানিন ছিল সাইটোসিন হবে, সাইটোসিন ছিল কি হবে গুয়ানিন, সাইটোসিন ছিল গুয়ানিন, থাইমিন ছিল এডিনিন। দ্যাট মিনস এইখানে ইনফরমেশন আনা যে কথা, এখানে ইনফরমেশন আনা সেম কথা। দুইটার ক্ষেত্রে সেম কোডেই লেখা আছে, বাট জাস্ট রুলসটা ভিন্ন। একটার মধ্যে কমপ্লিমেন্টারি না, আরেকটার মধ্যে কমপ্লিমেন্টারি রুলস বা এরকম টাইপের। সো এইখানে আরএনএ পলিমারেজ, তাহলে এখানে আরএনএ পলিমারেজ দুইটা ইনফরমেশন আনারই কোনো দরকার নাই, একটা ইনফরমেশন আনলেই আমরা দুইটার সেন্স পাচ্ছি, দুইটার ধারণা পাচ্ছি। সেই জন্য আরএনএ পলিমারেজ যেটা করে সেটা হচ্ছে সে শুধুমাত্র একটা স্ট্র্যান্ডকে ট্রান্সক্রাইব করে, একটা স্ট্র্যান্ডকে কপি করে। কোন স্ট্র্যান্ডটাকে করে? সে করে হচ্ছে 3' to 5' স্ট্র্যান্ডটাকে কপি করে। এখন কোয়েশ্চেন যে ভাই তাহলে আপনি বলছেন আচ্ছা যে কোনো একটা স্ট্র্যান্ডের ইনফরমেশনটাকে আমার কপি করলেই চলবে, তাহলে কেন ভাই সেটা 3' to 5' স্ট্র্যান্ডটাকে কপি করতেছে, কেন সেটা 5' to 3' স্ট্র্যান্ডটাকে কপি করে না?
কোয়েশ্চেন আসতে পারে, যদি দুইটা সেম, বাট কোয়েশ্চেন আসতে পারে কেন সেটা 3 প্রাইম টু 5 প্রাইমকেই করতেছে। সেটার কারণ হচ্ছে আপনার ডিএনএ পলিমারেজ যখন আমি ডিএনএ রেপ্লিকেশন পড়াই তখন আমি বুঝাচ্ছিলাম যে এই যে ডিএনএ পলিমারেজ কিংবা আরএনএ পলিমারেজ যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো 3 প্রাইম টু 5 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে ইনফরমেশনটাকে রিড করতে পারে। এবং এই যে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে ইনফরমেশনটাকে রিড করতে পারে, 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে ইনফরমেশনটাকে রিড করে তারা নতুন যেই প্লেট তৈরি করে সেটা তৈরি করা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশানে। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কী ছিল, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এটা হচ্ছে 5 প্রাইম টু, ধরেন এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। এখন নতুন যে দুইটা স্ট্র্যান্ড হবে, অর্থাৎ এইখানে একটা স্ট্র্যান্ড হলো, এখানে একটা স্ট্র্যান্ড হলো, তাহলে তার মানে এই দুইটা এখন ইন্ডিভিজুয়াল ফ্রি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডিএনএ হিসেবে আত্মপ্রকাশ করলো। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডিএনএ হিসেবে যদি ভাই এটা আত্মপ্রকাশ করে, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডিএনএ হিসেবে আত্মপ্রকাশ করলে এই ডিএনএ দুইটা যে এখন যে নতুন স্ট্র্যান্ড আছে, একটা অবশ্যই পুরাতন, একটা নতুন, এই দুইটা স্ট্র্যান্ড কি কমপ্লিমেন্টারি হইতে হবে না? কমপ্লিমেন্টারি মানে কি, একটা যদি 3 প্রাইম টু 5 প্রাইম হয় তাহলে এটা হইতে হবে 5 প্রাইম টু 3 প্রাইম। আমি বলছিলাম যে ডিএনএ পলিমারেজ কিংবা আরএনএ পলিমারেজ এনজাইমগুলো ইনফরমেশনটাকে রিড করতেছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডে, বাট এর অপোজিট স্ট্র্যান্ড যেহেতু কমপ্লিমেন্টারি হচ্ছে সেহেতু তারা যে এই ইনফরমেশনটাকে রিড করে তারা যে নতুন যে স্ট্র্যান্ড তৈরি করতেছে সেই স্ট্র্যান্ডটাকে তৈরি করতেছে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী অবস্থায়। এবং তারা কেন সেটা করতে পারে, কারণ এইখানে 3 প্রাইম স্ট্র্যান্ডের দিকে যে ওএইচটা থাকে সেই ওএইচটাকে আরএনএ পলিমারেজ কিংবা ডিএনএ পলিমারেজ সেই 3 প্রাইমের ওএইচটাকে সরায় দিয়ে, তাহলে কি বললাম, এইখানে 3 প্রাইমের ওএইচটাকে সরায় দিয়ে তারা এইখানে নতুন আরেকটা 5 প্রাইমের ওই 5 প্রাইমের সাথে কানেক্ট করে দিতে পারে। তারা এটা পারে, অর্থাৎ এখানে 3 প্রাইমের যে ওএইচ আছে সেই 3 প্রাইমের ওএইচ এবং এখানে 5 প্রাইমের সাথে তারা খুব সুন্দর করে তারা এখানে কানেক্টটা করতে পারে। তারা যেহেতু এই কাজটাতে এক্সপার্ট, যে 3 প্রাইমের ওএইচটাকে নিয়ে নাড়াচাড়া করাতে এক্সপার্ট, দ্যাটস ওয়াই তারা অল টাইম যেই নতুন যেই ইয়াটা তৈরি করতেছে, নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি করতেছে সেই স্ট্র্যান্ডটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী। কারণ সে এই যে ল্যাসটার মধ্যে, খেয়াল করেন, এই ল্যাসটার মধ্যে নতুন মাথা সংযুক্ত করতে পারে। আমি এইভাবে বলি, ডিএনএ পলিমারেজ বা আরএনএ পলিমারেজ এনজাইম, এখন আমি আরএনএ পলিমারেজ বলি, আরএনএ পলিমারেজ এনজাইম লেজের মধ্যে সবসময় মাথা সংযুক্ত করতে পারে। তাহলে আপনি যদি লেজের মধ্যে যদি মাথা সংযুক্ত করতে পারেন, ধরেন এটা একটা কুকুর, এটা হচ্ছে মাথা, তাহলে এটা হচ্ছে তার পা, এখন এটা হচ্ছে তার লেজ। তাহলে আপনি যদি লেজের মধ্যে নতুন আরেকটা মাথা সংযুক্ত করে দেন ভাই, লেজের মধ্যে যদি নতুন আরেকটা সংযুক্ত করে দেন, তাহলে কি হবে? তাহলে আমি যদি এই জিনিসটাকে এখন এভাবে দেখতে থাকি তাহলে ব্যাপারটা কি হবে? প্রথমে মাথা, তারপরে লেজ, তারপরে লেজ, প্রথমে মাথা, তারপরে লেজ, তারপরে মাথা, তারপরে লেজ। তার মানে আমি লেজের সাথে মাথা সংযুক্ত করতেছি, কিন্তু আলটিমেট ব্যাপারটা তৈরি হইতেছে মাথা লেজ, মাথা লেজ। মানে আমি লেজের সাথে মাথাকে সংযুক্ত করতে, তার মানে লেজ মাথা, লেজ মাথা। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে মাথা লেজ, মাথা লেজ সিকোয়েন্স। এইখানে যে আমি যে কাজটা করতেছি, আরএনএ পলিমার যে কাজটা করতেছে সেটা হচ্ছে 3 প্রাইমের সাথে তারা 5 প্রাইম, অর্থাৎ 5 প্রাইম যেটা সেটাকে কানেক্ট করতে পারতেছে। 3 প্রাইমের সাথে যদি 5 প্রাইম কানেক্ট করে, আলটিমেটলি পুরাটা পড়তে গেলে আমার আসবে 5 প্রাইম, দেন 3 প্রাইম, দেন আবার 5 প্রাইম, দেন আবার 3 প্রাইম। এটা হচ্ছে এরকম। তাহলে এই যে আরএনএ পলিমারেজ এনজাইমটা ইনফরমেশনটাকে রিড করতেছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডে, কিন্তু সে যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি করতেছে, তাহলে সে নতুন স্ট্র্যান্ডটা তৈরি করবে তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে, 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে। এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ভাই খেয়াল করেন, এইখানে যেটা হইতো সেটা হচ্ছে, আমি যদি এই ডিরেকশনের কথা চিন্তা করি, ধরেন আমাদের যখন আরএনএ পলিমার যখন কাজ করতে যায় তখন একটা প্রোমোটার লাগে, মানে এমন একটা রিজন আছে যেই রিজনটা বুঝায় যে এইখান থেকে ইনফরমেশনটা শুরু হয়েছে, তোমাকে এইখান থেকে ইনফরমেশনটাকে কপি করে সামনে আগাইতে হবে। তো এরকম ধরেন এই জায়গায় ধরেন এরকম একটা বক্স আছে যেটাকে বলা হয়, অনেক নাম আছে, টাটা বক্স, গেটটেক বক্স, সেই বিভিন্ন নাম আছে, বাট আপনাদের জাস্ট জানা রাখতে হবে এটা হচ্ছে প্রোমোটার বক্স, এটা হচ্ছে প্রোমোটার বক্স। ভাই এটা হচ্ছে প্রোমোটার বক্স। এই প্রোমোটার বক্সের ভিতরে ইনিশিয়ালি আরএনএ পলিমারেজ ঢোকে, আরএনএ পলিমারেজ এই প্রোমোটার বক্সের ভিতরে ঢুকলো, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ ইজ ভেরি হ্যাপি বিকজ সেটা প্রোমোটার বক্সের ভিতরে ঢুকে পড়ছে এবং ইজ সামথিং ডান্সিং। সো এই যে আরএনএ পলিমারেজ যে প্রোমোটার বক্সের ভিতরে ঢুকলো, প্রোমোটার বক্সের ভিতরে ঢুকার পরে তার যে ট্রান্সক্রিপশন, সেই ট্রান্সক্রিপশন শুরু হবে এই ডিরেকশন বরাবর, কারণ প্রোমোটার বক্সে ঢুকার পরে আর এই দিক দিয়ে যাওয়ার চান্স নেই, তার যাইতে হবে এই বরাবর,
প্রোমোটার বক্সের একটা দরজা আছে ধরেন এই বরাবর, যে দরজাটা দিয়ে সে বেরোতে পারে, পিছন দিয়ে সে যাইতে পারে না। তাহলে সে যদি এই বরাবর আসে, তাহলে তাকে ইনফরমেশন যদি ভাইয়া উপরের স্ট্যান্ডে যদি যাইতে হয়, তাকে ইনফরমেশন যদি রিড করতে হয় 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে, প্রবলেম ইজ দ্যাট 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে এইভাবে ইনফরমেশন রিড করে আপনি একটা নতুন কপি তৈরি করতে পারবেন না। কারণ 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে যদি আপনি পড়তে যান, আপনাকে ইনফরমেশন বানাইতে হবে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে। কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে যদি আপনি কাজটা করতে চান, তাহলে অবশ্যই 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে কাজটা করা যাবে না। কারণ 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে কাজটা করতে গেলে আপনাকে 5 প্রাইম স্ট্যান্ডে, সরি জিনিসটা বোঝাই, ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করেন, এইদিকে আপনি 3 প্রাইমে কাজ করে 3 প্রাইমের সাথে 5 প্রাইম লাগাই দিয়ে আপনি কাজটা করছেন, এটা করতে পারে। কিন্তু আপনি যদি এই কাজটা করতে চান, ধরেন এটা হচ্ছে এরকম, 5 প্রাইমের সাথে আপনি 3 প্রাইমকে কানেক্ট করতে পারবেন না। ধরেন এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে এরকম, এটা পসিবল না যে আমি 5 প্রাইমের সাথে 3 প্রাইমকে কানেক্ট করতে পারবো না। এই মাথা মানে হচ্ছে 5 আর এটা মানে হচ্ছে 3, 5 প্রাইমের সাথে 3 প্রাইমকে কানেক্ট করা যায় না, কিন্তু 3 প্রাইমের সাথে 5 প্রাইমকে কানেক্ট করা যায়। এখন 5 প্রাইমকে সাথে যদি 3 প্রাইমকে কানেক্ট করা না যায়, তার মানে অবশ্যই এটা হচ্ছে 3 প্রাইম, দেন এটা হচ্ছে অবশ্যই 5 প্রাইম, দেন 3 প্রাইম, দেন 5 প্রাইম। তার মানে আমি 3 প্রাইম টু 5 প্রাইমের যে ব্যাপারটা, যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স পাবো না। অর্থাৎ আমি লেজের সাথে মাথাকে সংযুক্ত করতে পারি, তাহলে আমি সিকোয়েন্স পাচ্ছি মাথা লেজ, মাথা লেজ। কিন্তু আমি মাথার সাথে লেজকে সংযুক্ত করতে পারি না। তাহলে আমি যদি মাথার সাথে যদি মানে সিকোয়েন্সটা যা চিন্তা করেন, মাথার সাথে যদি লেজকে যদি সংযুক্ত না করতে পারি, তাইলে আলটিমেটলি আমি লেজ মাথা সেই সিকোয়েন্সে পাবো না। মেইন কথা হচ্ছে যে যেহেতু আমি যদি 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে যদি ইনফরমেশনটাকে রিড করি, তাহলে আমাকে যে নতুন যেই ছাঁচটা বানাইতে হবে, নতুন যেই কপিটা বানাইতে হবে, সেই কপিটা বানাইতে হবে 3 প্রাইম টু 5 প্রাইম। বাট 3 প্রাইম টু 5 প্রাইম আমরা সেই ইনফরমেশন আরএনএ পলিমারেজ তৈরি করতে পারবে না। দ্যাটস ওয়াই আরএনএ পলিমারেজ চলে আসছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে, যাতে সে 5 প্রাইম টু 3 প্রাইম একটা কপি তৈরি করতে পারে, যাতে সে মাথার সাথে লেজের সাথে মাথাকে সংযুক্ত করতে পারে। ব্যাপারটা আমি এইভাবে দেখাই, তাহলে এইখানে দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কি স্ট্যান্ড ছিল ভাইয়া? এই স্ট্যান্ডটা হচ্ছে ভাইয়া, এই ইনফরমেশনটা এখানে আসে হচ্ছে কি আকারে, ইনফরমেশনটা আসে হচ্ছে এই আকারে, খেয়াল করেন এই আকারে। অর্থাৎ এখানে জাস্ট এরকম ভাবে জাস্ট সেই ইনফরমেশনটা তোমাকে দেওয়া আছে। এটা তৈরি হয়েছে হচ্ছে এইভাবে, বাট যেটাই হোক ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এইভাবে তৈরি হয়েছে, এইভাবে দিই। কারণ এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে এরকম, দেন এটা এরকম। ওকে, সো লেজের সাথে মাথা সংযুক্ত হয়ে যাচ্ছে সবসময়, এইদিকে লেজের সাথে আবার মাথা সংযুক্ত হচ্ছে, দেন লেজের সাথে মাথা সংযুক্ত হলো। এখন এটা হচ্ছে এরকম বিভিন্ন টাইপের কি আছে না, বিভিন্ন টাইপের এই জায়গায় মানে কিসের সিকোয়েন্স, নাইট্রোজেন বেস সাজানো অবস্থায় আছে। এখন ধরেন এদিকে সাজানো আছে এডিনিন, এদিকে সাজানো আছে থাইমিন, এদিকে সাজানো আছে সাইটোসিন, এদিকে সাজানো আছে গুয়ানিন। এখন আমাদের যখন যখন ঢুকলো আরএনএ পলিমার, যখন এই ডিরেকশনে ঢুকলো, তখন তাকে এই ডিরেকশনে কপি করতে হবে। এই ডিরেকশনে কপি করলে সে কিন্তু এই জায়গায় যেহেতু তার কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করতে হবে, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড মানে তার উল্টা স্ট্যান্ড তৈরি করতে হবে, তাহলে সেই স্ট্যান্ডটা তৈরি করবে হচ্ছে এরকম ভাবে নিবে, তারপরে এরকম ভাবে আনবে, তারপরে একটা এরকম ভাবে। তাহলে দেখেন এটা দুইটা অপোজিট মুখ হয়ে গেছে। অপোজিট মুখ হয়েছে মানে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, এবং এইখানে এডিনিন ছিল, তাহলে এইখানে সে কি আনবে, এডিনিনের জন্য কি আসে সাধারণত, এডিনিনের জন্য সাধারণত আসে হচ্ছে গুয়ানিন, সরি তুমি, এর জন্য থায়ামিন আসে। বাট আরএনএতে থায়ামিন থাকবে না, সেখানে আসবে ইউরাসিল। তাহলে এখানে আসলে ইউরাসিল, এবং সেটা কিভাবে আসলো, সেটা হচ্ছে ইনিশিয়ালি ইউরিডিন ট্রাইফসফেট থেকে আসলো, সেই ইউরাসিলটা এবার এখানে সংযুক্ত হলো। তারপরে কি হবে, এই টি এর জন্য কি আসবে, এডিনিন আসবে। তাহলে সে এডিনিনটাকে এই জায়গায় এভাবে কানেক্ট করে নেবে, কানেক্ট করে সে এইভাবে তৈরি করবে। আবার তারপরে কি করবে, সে এখানে সাইটোসিন ছিল, সাইটোসিনের জন্য কি আসে, বা সাইটোসিনের জন্য গুয়ানিন আসে। তাহলে সে প্রথমে এদিকে এখন কি আনবে, এখানে সে এখন আবার গুয়ানিন আনবে, গুয়ানিন আনলো। এখানে গুয়ানিন ছিল, তাহলে গুয়ানিনের জন্য কি আনবে, সাইটোসিন আনবে। তাহলে এভাবে সাইটোসিন আনলো। তাহলে এখানে যে আরএনএর যে ইনফরমেশনটা ছিল সেটা এখানে কপি হতে থাকলো। এখানে ইনফরমেশনটা তাহলে ছিল হচ্ছে এডিনিন, এখানে তাহলে আসতেছে হচ্ছে আলটিমেটলি আমাদের কি আসতেছে, এখানে আসতেছে ইউরাসিল, এখানে ছিল থাইমিন, এখানে আসতেছে হচ্ছে আলটিমেটলি এডিনিন, এখানে ছিল সাইটোসিন, এখানে আসতেছে গুয়ানিন, এখানে ছিল সাইটোসিন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আরএনএ পলিমারেজ এই দিকে রিড করার কারণেই কিন্তু সে এই স্ট্যান্ডটা তৈরি করতে পারছে।
এইদিকে রিড করলে কিন্তু সেই ইনফরমেশনটা তৈরি করতে পারতো না। কারণ এইদিকে যদি সে রিড করতে চাইতো তাহলে ব্যাপারটা কি ঘটতো দেখেন তো, এইদিকে ছিল হচ্ছে ধরেন এরকম 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 এরকম, তো ওকে এরকম এরকম। তো এইদিকে যদি ইনফরমেশন আপনি পরে যদি উল্টা স্ট্র্যান্ড তৈরি করতে চান, তাহলে উল্টা স্ট্র্যান্ড তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে ভাই, আপনাকে এরকম আনতে হবে, এরকম এরকম। অর্থাৎ এরপরে যে আপনি যদি এই দিক থেকে কাজ শুরু করেন, এই দিক থেকে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে এরপরে আপনাকে এর পরের বেস সিকোয়েন্সটা অ্যাড করতে হবে 5 প্রাইমের সাথে এর পরবর্তীতে 3 প্রাইমে। কিন্তু 5 প্রাইমের সাথে এর পরবর্তী 3 প্রাইমটা কানেক্টেড হবে না। 3 প্রাইমের সাথে 5 প্রাইম কানেক্টেড হইতে পারে, 3 প্রাইমের সাথে 5 প্রাইম কানেক্ট, লেজ প্রথমে থাকলে পরে মাথা কানেক্টেড হইতে পারে, বাট মাথা প্রথমে থাকলে এর পরবর্তীতে লেজ কানেক্টেড হবে না। এটা তখনই পসিবল ছিল যখন আরএনএ পলিমার্স এইখান থেকে কাজ শুরু করলো। আরএনএ পলিমার্স এইখান থেকে কাজ শুরু করলে আপনি আবার এই ডিরেকশনে গেলে কিন্তু আবার লেজের সাথে মাথাকে সংযুক্ত করতে পারবেন। তাহলে ব্যাপারটা হয়ে যাবে আবার আপনাকে ইনফরমেশনটাকে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডে 3 প্রাইম টু 5 প্রাইমে রিড করতে হবে। দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে আরএনএ পলিমারে যেহেতু ইনফরমেশনটা তৈরি করতে পারে 5 প্রাইম টু 3 প্রাইমে, 5 প্রাইম টু 3 প্রাইমে, দ্যাটস ওয়াই সে এই ইনফরমেশনটা অর্থাৎ 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটাকেই বেছে নেয়, কারণ তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সে 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি করতে পারবে, সেটা তৈরি করার তার ক্যাপাবিলিটি আছে, দ্যাটস ওয়াই সে সেটা বেছে নেয়। বোঝা গেছে কেন সে একটা স্ট্র্যান্ডের উপর কাজ করতেছে। এবং এইখানে আরেকটা ব্যাপার আমি বুঝাইতে চাই, এখানে যে ইনিশিয়াল যে ডিএনএটা ছিল সেই ডিএনএটার কথা একটু চিন্তা করেন তো। এইখানে এডিনিন ছিল, তাহলে ডিএনএ এই জায়গায় কি ছিল ভাই, এই জায়গায় ছিল হচ্ছে থাইমিন, এই জায়গায় ছিল হচ্ছে থাইমিন, এদিকে ছিল থাইমিন, এই জায়গায় কি, তাহলে এই জায়গায় কি ছিল ভাই, এডিনিন, এদিকে হচ্ছে ইউরাসিল, এদিকে ছিল সাইটোসিন, তাহলে এই জায়গায় ভাই কি ছিল, এদিকে ছিল হচ্ছে ভাই গুয়ানিন, এদিকে ছিল গুয়ানিন, তাহলে এই জায়গায় কি ছিল, সাইটোসিন। নতুন যে আরএনএটা তৈরি হচ্ছে, নতুন আরএনএটা যে আরএনএটা তৈরি হচ্ছে সে যে স্ট্র্যান্ডটাকে কপি করতেছে তার কমপ্লিমেন্টারি। কেন, এখানে গুয়ানিন ছিল, এখানে সাইটোসিন আছে, বাট নতুন যে আরএনএটা তৈরি হচ্ছে সে যেই ছাঁচটাকে কপি করতেছে সেই ছাঁচের, সেই ডিএনএ ছাঁচের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের অনুরূপ, শুধুমাত্র ইউরাসিলে পার্থক্য। ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন, এই স্ট্র্যান্ডটা হচ্ছে এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি, অর্থাৎ এই স্ট্র্যান্ডটা হচ্ছে এই ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে এই ডিএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি। এদিকে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন থাকতেছে, এখানে সাইটোসিন থাকলে এখানে গুয়ানিন থাকতেছে। আবার এই আরএনএ হচ্ছে এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি, এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি, কিন্তু এই স্ট্র্যান্ডটা আলটিমেটলি ডিএনএ ছাঁচের এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, অর্থাৎ এই স্ট্র্যান্ডের অনুরূপ। কেন, খেয়াল করেন, এদিকে ছিল, এদিকে থাইমিন, এদিকে এডিনিন, এদিকেও এডিনিন, এদিকে সাইটোসিন ছিল, এদিকে গুয়ানিন, এদিকে গুয়ানিন, দ্যাট মিনস এডিনিন গুয়ানিন, এডিনিন গুয়ানিন, এদিকে সাইটোসিন ছিল, এদিকেও সাইটোসিন। পার্থক্য ইজ হিয়ার, যে ডিএনএতে থাকতেছে থাইমিন, সেটার পরিবর্তে আরএনএ থাকতেছে ইউরাসিল, দ্যাট ইজ সামহাট সিমিলার। আমরা ধরে নিতে পারি, আমরা যদি দেখি যে আরএনএ এর মধ্যে ইউরাসিল আসছে, তার মানে আমরা ধরে নিব যে আচ্ছা ডিএনএতে যখন ছিল সেটা থাইমিন ছিল। দ্যাট মিনস এই জিনিসটা একটু মাথায় রাখেন যে ডিএনএ যে ইনফরমেশনটাকে কপি করতেছে, যে ছাঁচটাকে কপি করতেছে সেই ছাঁচের কমপ্লিমেন্টারি, বাট ডিএনএ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সে অনুরূপ। বোঝা গেছে ওটা, ডিএনএর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সে অনুরূপ। বোঝা গেছে? তাহলে এই ইনফরমেশনটা তাহলে আলটিমেটলি কী হবে, ইনিশিয়ালি আরএনএ পলিমারেজ ঢুকলো, আরএনএ পলিমারেজ ঢুকে এই কাজটা করতে থাকলো, আরএনএ পলিমারেজ ঢুকে এই কাজটা করার পরে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে, তার মানে আমরা ট্রান্সক্রিপশনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুরু, তারপর হচ্ছে কি চেইন বর্ধিতকরণ, যেখানে চেইনটা বর্ধিত হচ্ছে, যেখানে আরএনএ পলিমারেজ কাজ করে চেইনটাকে বর্ধিত করতেছে বা ইনফরমেশনটাকে বর্ধিত করতেছে, ইনফরমেশনটাকে কপি করতেছে। সেকেন্ড হচ্ছে টার্মিনেশন। এখন টার্মিনেশনটা কীভাবে ঘটে, বা টার্মিনেশন বা সমাপ্তিকরণ, আমাকে তো এই ইনফরমেশনটা আমি তো এখান থেকে শুরু করছি, আমার তো পুরো ডিএনএ তো আমার কপি করার ইচ্ছা নাই, আমার তো জাস্ট এই ইনফরমেশনটা ইচ্ছা। এখন আলটিমেটলি তাহলে এই ইনফরমেশনটা কীভাবে শেষ হয়ে যায়, সমাপ্তিকরণ দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট আপনার সমাপ্তিকরণ, একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট সমাপ্তিকরণ। রো হচ্ছে একটা প্রোটিন, সেই প্রোটিনটা কি করে, যখন আমার পুরো ইনফরমেশনটা কপি করা শেষ, তখন সেই প্রোটিনটা যেটা করবে, সেই প্রোটিনটা হচ্ছে আলটিমেটলি এই আরএনএটাকে টেনে বের করে নিয়ে আসবে, যে হইছে তোমার হয়েছে, আর কাজ লাগবে না, তুমি এখন বের হয়ে চলে আসো। এই আরএনএটাকে বের করে নিয়ে আসবে, আলটিমেটলি সেটা এখন বাইরে চলে আসবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে আলটিমেটলি মানে একটা রো প্রোটিন, যে প্রোটিনটা এই কাজটা করবে। আর কিছু রো ইন্ডিপেন্ডেন্ট, মানে সেখানে কোনো প্রোটিন কাজে লাগে না, বাট একটা স্পেশাল সিকোয়েন্স কাজে লাগে, যেটাকে বলা হয় পেলিন্ড্রোমিক সিকোয়েন্স। যে পেলিন্ড্রোমিক সিকোয়েন্স আলটিমেটলি এই ডিএনএ ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটায়। পেলিন্ড্রোমিক সিকোয়েন্স কি, আগে পেলিন্ড্রোমটা বোঝায়। পেলিন্ড্রোম মানে হচ্ছে সামনে থেকে আপনি পড়ে গেলেও যা হবে, পিছন দিক থেকে পরে আসলেও তাই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম,
যে ম্যাডাম, ম্যাডাম, এই ম্যাডামটাকে আপনি সামনের দিক থেকে পড়ে গেলেও ম্যাডাম হবে, পিছন দিক থেকে পড়ে গেলেও ম্যাডাম হবে, বাট আপনি যদি ইমনটাকে পড়েন হবে না, কারণ ইমন এটা হবে নমই, নমি, ঠিক আছে? সো এটা জাস্ট হচ্ছে না। সো যেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা সামনে থেকে পড়ে গেলে যা হবে, পিছন থেকে পড়ে আসলে তাই হবে, সেগুলোকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সো দ্যাট ইজ ওয়ান টাইপ অফ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কি বলতেছি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ডিএনএর যে সমস্ত যে জায়গায় সমাপ্তি হওয়ার কথা, সেই জায়গায় কি থাকবে? আল্লাহ তাআলা সেখানে কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দিয়ে দিচ্ছেন। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দিয়ে দেওয়ার কারণে ব্যাপারটা কি হয়েছে খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এদিকে ধরেন আমি এই শেয়ার জায়গাটাকে জুম করে দেখাই, এখানে তো মাত্র 4টা বেজ দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 4টা না, এক মানে আরএনএ পলিমারেজ এসে এখানে প্যাচ খুলতে থাকে, সেখানে সাধারণত 20টার মতো ইনিশিয়ালি বেস পেয়ার বা 20টার মতো প্যাচ খুলে অনেকগুলো ইনফরমেশন, মানে অনেক অনেক ইয়া থাকে। কারণ এখানে তো মাত্র আমরা কোডই হইতেছে একটা, জাস্ট আরেকটা কোডই তো হইতেছে না, কারণ 3টা অ্যামাইনো, 3টা ইয়া মিলে একটা কোড তৈরি হয়, সেটা তো এখানে হচ্ছে না। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন এখানে এই এতটুকু আমার ইনফরমেশন কপি করা হলো, কপি করার পরে এই যে শেষ দিকে, এই যে শেষ দিকে এই জায়গাটাতে আল্লাহ তাআলা করছেন কি, এই জায়গাটাতে উনি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দিয়ে রাখছেন, যাতে এই জায়গায় আসলে ইনফরমেশন কপি করা শেষ, সেটা অটোমেটিক্যালি সেই কপিংটা আরএনএ পলিমারেজের কাজ অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। কিভাবে আমি বলি, এখানে আল্লাহ তাআলা কি করছেন, এখানে কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দিচ্ছেন। কিরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স? এখানে ধরেন উনি দিচ্ছেন জি জি সি সি, আবার এদিকে অন্য ডিফারেন্ট টাইপের নিউক্লিওটাইড আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, নিউক্লিওটাইড নিউক্লিওটাইড দ্যাট ডাজন্ট ম্যাটার। এদিক দিয়ে উনি যেটা দিচ্ছেন, এদিক দিয়ে উনি দিচ্ছেন হচ্ছে সি সি জি, ওকে, এদিক দিয়ে উনি দিচ্ছেন হচ্ছে সি সি জি জি। আবার এই জি এর কমপ্লিমেন্টারি তাহলে এদিকে আছে, কারণ এটা তো ডিএনএ, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে এদিকে গুয়ানিন থাকলে এদিকে ছিল সাইটোসিন, এদিকে আছে সাইটোসিন, এদিকে আছে সাইটোসিন, এদিকে সাইটোসিনের পরিবর্তে আছে গুয়ানিন, এদিকে সাইটোসিনের পরিবর্তে আছে গুয়ানিন। তারপরে ডিফারেন্ট টাইপস এর নিউক্লিওটাইড আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, নিউক্লিওটাইড। আবার এদিকে যে গুয়ানিন আছে সেটার পরিবর্তে এদিকে আছে সাইটোসিন, এদিকে যে গুয়ানিন আছে সেটার পরিবর্তে এদিকে আছে সাইটোসিন, এদিকে যে সাইটোসিন আছে সেটার পরিবর্তে এদিকে আছে গুয়ানিন, এদিকে যে সাইটোসিন আছে সেটার পরিবর্তে এদিকে আছে গুয়ানিন। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে পড়ে গেলে যা হবে, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে পড়ে আসলে তাই হবে। ওটা হচ্ছে এরকম, দেখেন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে আমি পড়লে ব্যাপারটা আসবে জি জি সি সি, এন 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 সি সি জি জি। অপোজিট দিকে পড়ে আসলে ব্যাপারটা হবে সেম জিনিস হবে, জি জি সি সি, এন 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 সি সি জি জি। খেয়াল করেন, জি জি সি সি, আমি জাস্ট এই মাঝখানটা বাদ দিই, জি জি সি 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 জি জি, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, আবার 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন, জি জি সি 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 জি জি। নিচের ক্ষেত্রে সেম জিনিস, খেয়াল করেন। এখানে যদি পড়ি সি সি জি জি, জি জি সি সি, আবার 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে পড়লে সি সি জি জি, জি জি সি সি। এটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যে আমি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে পড়লে যা হবে, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে পড়লে তাই হবে। তাহলে ভাই ব্যাপারটা কি হইতেছে, এটা এই মানে এইটা কিভাবে ডিএনএ ট্রান্সক্রিপশনটাকে সমাপ্তি করাইতেছে, একটা জিনিস করাইতেছে। ধরেন এখানে যে নতুন যে আরএনএটা তৈরি হচ্ছে, সেই নতুন আরএনএটা হচ্ছে এটা, নতুন আরএনএটা হচ্ছে এটা, সে এদিকে অনেক ইনফরমেশন সে ক্যারি করতেছে, অনেক ইনফরমেশন সে ক্যারি করলো, বাট সে যখন এইদিকে আসলো তখন যেটা হলো, সে যখন এইদিকে আসলো তখন যেটা হলো, ধরেন এটা হচ্ছে, সে যখন এদিকে আসলো তখন সে কি কি তৈরি করলো, এদিকে সাইটোসিনের পরিবর্তে এদিকে সে আনলো হচ্ছে সাইটোসিনের পরিবর্তে এদিকে আনলো গুয়ানিন, আবার এদিকে সাইটোসিনের পরিবর্তে সে এদিকে আনলো গুয়ানিন, এদিকে গুয়ানিনের পরিবর্তে সে আনলো সাইটোসিন, এদিকে গুয়ানিনের পরিবর্তে আনলো সে সাইটোসিন, এইদিকে গুয়ানিনের পরিবর্তে সে আনলো হচ্ছে সাইটোসিন, এদিকে গুয়ানিনের পরিবর্তে আনলো সাইটোসিন, সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন, সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন। এখন একটা জিনিস রাখেন, এখন এখানে পেলিন্ড্রোমিক সিকোয়েন্স থাকার কারণে যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে যে নিউক্লিওটাইডগুলো আসছে, সেই নিউক্লিওটাইডগুলোর ব্যাপারটা কি হয়েছে খেয়াল করেন, সেই নিউক্লিওটাইডগুলোর ব্যাপারটা হচ্ছে এখানে আছে জি জি সি সি, এখানে খেয়াল করেন তো জি এর কমপ্লিমেন্টারি সি না, অর্থাৎ গুয়ানিনের কমপ্লিমেন্টারিকে আমরা কি ধরি, সি, সাইটোসিন, আবার এদিকে যে গুয়ানিন আছে সেইটার কমপ্লিমেন্টারি কি, সাইটোসিন, আবার সাইটোসিনের কমপ্লিমেন্টারি গুয়ানিন, সাইটোসিনের কমপ্লিমেন্টারি গুয়ানিন। দ্যাট মিনস আমরা যখন পেলিন্ড্রোমিক সিকোয়েন্সের কথা বলবো, পেলিন্ড্রোমিক সিকোয়েন্স ইজ নট দ্যাট সিকোয়েন্স where we can just find the same thing when we read from the opposite direction, then they're not just that things. এইটার ক্ষেত্রে যখন একটা পেলিন্ড্রোমিক সিকোয়েন্স থাকে তখন প্রথম অর্ধেক এর পরের অর্ধেকের কমপ্লিমেন্টারি হয়। খেয়াল করেন,
এদিকে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে কমপ্লিমেন্টারি, এদিকে গুয়ানিন, এদিকে সাইটোসিন। তো গুয়ানিনের সাথে সাইটোসিন কমপ্লিমেন্টারি, এদিকে গুয়ানিনের সাথে সাইটোসিন কমপ্লিমেন্টারি, সাইটোসিনের সাথে গুয়ানিন কমপ্লিমেন্টারি, সাইটোসিনের সাথে গুয়ানিন কমপ্লিমেন্টারি। তো এখন আলটিমেটলি এইখানেও ব্যাপারটা কিন্তু কমপ্লিমেন্টারি, খেয়াল করেন। সাইটোসিনের কমপ্লিমেন্টারি হচ্ছে গুয়ানিন, সাইটোসিনের কমপ্লিমেন্টারি হচ্ছে গুয়ানিন, গুয়ানিনের কমপ্লিমেন্টারি হচ্ছে সাইটোসিন, গুয়ানিনের কমপ্লিমেন্টারি হচ্ছে সাইটোসিন। বাট এদের ক্ষেত্রে যেটা হলো, এই দিকের সাইটোসিন যেহেতু তার কমপ্লিমেন্টারি জিনিস যেহেতু এদিকে পাইছে গুয়ানিন, এদিকে সরাসরি তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা সে সংযুক্ত অবস্থায় আছে, এর সাথে এর কোনো ক্রিয়া হওয়ার কোনো চান্স নাই যদিও তারা কমপ্লিমেন্টারি। কিন্তু মেইন থিং হচ্ছে যখনই দুইটা সেম স্ট্র্যান্ডই হোক বা দুইটা স্ট্র্যান্ডই হোক, যখন কমপ্লিমেন্টারি বেস পাওয়া যাবে তখন সবার একটা টেন্ডেন্সি থাকবে যাতে সে কমপ্লিমেন্টারি যে নাইট্রোজেনাস বেস আছে সেই নাইট্রোজেনাস বেসের সাথে সাথে সে বন্ড তৈরি করে ফেলতে পারে। তো এইদিকে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এটা আরএনএ, যেহেতু এইদিকের যে গুয়ানিন আছে, একটু পরে যেহেতু এটাকে আমরা যেহেতু এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, তো সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে এইদিকের যে গুয়ানিন আছে সেই গুয়ানিনের কমপ্লিমেন্টারি অন্য কোনো সাইটোসিন নাই। কারণ এইদিকে যে সাইটোসিন আছে সেটা তো এই গুয়ানিনকে অকুপাই করে আছে, এদিকে যে সাইটোসিন আছে সেটা এই গুয়ানিনকে অকুপাই করে আছে। এই সাইটোসিন এই গুয়ানিনের না, লাল রেড গুয়ানিনের না, সে ব্ল্যাক গুয়ানিনের। এখন কি করবে, এরা যখন দেখবে যে আচ্ছা আমাদের তো কোনো কমপ্লিমেন্টারি নাই, কিন্তু এই যে এই জায়গায় আমার একটা কমপ্লিমেন্টারি আছে, ইভেন এরা যখন দেখবে আচ্ছা এদিকে শুধুমাত্র একজন না, আমারও তো দেখা যায় এদিকে কমপ্লিমেন্টারি আছে, এ দেখো আচ্ছা এই আমারও তো কমপ্লিমেন্টারি আছে, যখন অনেকেই দেখবে যে অনেকের কমপ্লিমেন্টারি জিনিস এদিকে আছে, তখন এই সবার মধ্যে একটা খুব একজন থাকতে ব্যাপার না, যখন অনেকজন থাকবে তখন অনেকজনের মধ্যে মিলিত একটা আকর্ষণ শক্তি আসবে ওই অন্যদিকে যে কমপ্লিমেন্টারি যে অংশটা আছে তার সাথে যাতে আমরা অ্যাড হয়ে যেতে পারে। কারণ কমপ্লিমেন্টারি থাকলে তাদেরকে টেন্ডেন্সি থাকে বন্ড ফর্ম করে ফেলার। আলটিমেটলি যেতে হবে এখানে যে আরএনএটা তৈরি হচ্ছিল, এখানে যে আরএনএ পলিমারেজ কাজ করতেছিল, সেই আরএনএ পলিমারেজের গতিটা কমে যাবে। কেন গতিটা কমে যাবে ভাইয়া? কারণ এদিকের গুয়ানিন এদিকে সাইটোসিনের সাথে এখন বন্ড করে ফেলবে, এদিকে গুয়ানিন এখন এদিকে সাইটোসিনের সাথে, সাইটোসিন গুয়ানিনের সাথে এখন বন্ড করে তৈরি করে ফেলবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এদিকে যে আরএনএটা যাচ্ছিল, সোজা যে আরএনএটা তৈরি হচ্ছিল, সেই আরএনএটা এখন এইরকম হয়ে যাবে। কেন ভাই এরকম হয়ে যাবে? কারণ এদিকে যে গুয়ানিন ছিল এটা এখন এদিকে সাইটোসিনের সাথে অ্যাড হয়ে গেল, এদিকে যে গুয়ানিন ছিল সাইটোসিনের সাথে অ্যাড হয়ে গেল, সাইটোসিন গুয়ানিন অ্যাড হয়ে গেল, তারা এটা তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা এরকম ভাবে অ্যাড হয়ে গেল। তো এখন খেয়াল করেন, আরএনএ পলিমারেজ কাজ করতেছিল সামনের দিকে, পিছনের দিকে ধরেন আপনি সামনের দিকে খুব বেশি জোরে দৌড়াচ্ছেন, আপনাকে পিছনের দিকে একটা দড়ি ধরে এরকম ভাবে উপরে উঠে গেল। আপনাকে যদি পিছনের দিক থেকে যদি ধরে আমি উপরের দিকে একটা ফোর্স দিই, খেয়াল করেন এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আরএনএ পলিমার সামনের দিকে আগাচ্ছিল, সামনের দিকে জিনিসটা কপি হচ্ছিল, কিন্তু এটা হঠাৎ করে উপরের দিকে উঠে গেল। তার মানে কি আরএনএ পলিমার কি আর সামনের দিকে যাইতে পারবে না? সামনের দিকে তার গতি কমে যাবে। আমি সামনের দিকে দৌড়াচ্ছি, পিছন দিক থেকে হঠাৎ করে একদম উপরের দিকে টান দিল, তাহলে আমার যে সামনের দিকে যে গতি ছিল, যদি টান দিয়ে যদি সে তুলে ফেলতে পারে তাহলে তো আর গতি হলো না, গতি কমে গেল। তাহলে এখানে কি হলো, এখানে দেখেন যখন সে কপি করতেছিল, কপি করার ফলে এই জায়গায় যাওয়ার পরে এটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি করে, এটা অটোমেটিক্যালি সেই আরএনএটা কি হলো, সেই আরএনএটা অটোমেটিক্যালি উঠে গেল। অটোমেটিক্যালি উঠে গেল মানে কি আলটিমেটলি কাজ করবার শেষ। আরএনএ পলিমার্সকে দিক থেকে সরাই দিল, তার মানে এখানে যে কপিটা ছিল, সেই কপি করার যে এটা ছিল টেন্ডেন্সি ছিল, সেই কপি করার টেন্ডেন্সি আলটিমেটলি শেষ, ইনফরমেশন কপি হয়ে গেল, মানে আল্লাহ তাআলা খুব সুন্দর একটা প্রসেস দিয়ে রাখছেন, এটা হয়ে গেল। তো এটাকে বলা হয় রো ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, যেখানে প্যারেন্ড্রোমিক সিকোয়েন্সের মাধ্যমে সেইখানে শেষ দিকে গিয়ে আরএনএ ট্রান্সক্রিপশনের সমাপ্তিটা ঘটে যায়, যে তার পরবর্তীতে আর আরএনএ ট্রান্সক্রিপশন ঘটতে পারে না, কারণ এইখানে প্যারেন্ড্রোমিক সিকোয়েন্সটা এতটাই শক্তিশালী, যখন আরএনএ পলিমার সামনে যেতে চায় সে ততই এরকম পিছনের দিকে এসে হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি করে রাখে। অর্থাৎ আমার পিছনে একটা দড়ি লাগানো আছে, আমি সামনের দিকে দৌড়াইতেছিলাম, একটু পরে দড়িটাকে উপরের দিকে এরকমভাবে টান দেওয়া হইতে থাকলো, তো উপরের দিকে টান দেওয়া হইতে থাকলে তো আমি সামনে দৌড়াইতে পারবো না, আরএনএ পলিমার সামনে কাজ করতে পারবে না, জাস্ট এখানে যে আরএনএটা ছিল সেই আরএনএটা বাইরে বের হয়ে চলে আসে। এই যে ট্রান্সক্রিপশন শেষ, কিন্তু ট্রান্সক্রিপশন শেষ হলেও আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না একটা কথা আছে না, এইখানে ট্রান্সক্রিপশন শেষ না, ট্রান্সলেশনের জন্য এইখানে যে আরএনএটা তৈরি হলো সেই আরএনএর অনেক মডিফিকেশন দরকার। অ্যাকচুয়ালি আমরা আরএনএটাকে এইখানে এই যে একটা ডিএনএ থেকে যে সমস্ত আরএনএ তৈরি হচ্ছে সেখানে সাধারণত 5 টাইপসের আরএনএ তৈরি হয়, 5 টাইপসের আরএনএ তৈরি হয়। 5 টাইপসের মধ্যে একটা হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ আমি বলছিলাম 5th লেকচারে আমি বলছিলাম যে একটা ইয়ার মধ্যে রাইবোজোমের কাজটা সামনেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। রাইবোজোমের স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে কিছু আরএনএ থাকে, সেই সমস্ত আরএনএ এবং প্রোটিন
1:1 রেশিওতে তারা মিলিত হয়ে, অর্থাৎ হাফ আরএনএ হাফ প্রোটিন তারা মিলিত হবে, যে কণাটা ফর্ম করে সেই কণাটার নাম ছিল রাইবোজোম। তাহলে এই আরএনএ তৈরি করার জন্য আমার কিছু রাইবোজোম তৈরি করার জন্য আমার কিছু আরএনএ লাগবে, সেগুলোকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমাল আরএনএ আর দোজ আরএনএ হুইচ আর দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য রাইবোজোমস হুইচ মেক্স দ্য রাইবোজোমস হুইচ ফর্মস দ্য রাইবোজোমস, বুঝা গেছে ওটা, হুইচ মোল্ডস দ্য রাইবোজোম। তাহলে এটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ, এবং রাইবোসোমাল আরএনএ বেশিরভাগ থাকে 80 to 90%। কেন ভাইয়া রাইবোসোমাল আরএনএ সব থেকে বেশি থাকে? সেটার কারণ হচ্ছে যে ভাইয়া আমাদের ইয়াতে মানে বডিতে দেখা যায় যে এই যে রাইবোজোমটা আছে, সেই রাইবোজোমটা অ্যাকচুয়ালি মানে রাইবোজোমের পরিমাণটা খুব বেশি থাকে। কারণ আপনি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা চিন্তা করেন, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা চিন্তা করেন। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়, যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অনেক এরকম আরএনএ একসাথে ওইখানে সংযুক্ত অবস্থায় থাকে। দ্যাট মিনস এখানে অনেক অনেক রাইবোজোম সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে সেইখানে যদি অনেক রাইবোজোম একসাথে সংযুক্ত থাকতে হয়, তাহলে রাইবোজোম তৈরির জন্য আমার অনেক রাইবোজোমাল আরএনএ তৈরি করতে হবে। যেহেতু আরএনএ হচ্ছে রাইবোজোমের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, দ্যাটস হোয়াই রাইবোজোমাল আরএনএর পরিমাণটা বেশি থাকে। রাইবোজোমাল আরএনএর পরে আরেকটা আরএনএ থাকে হচ্ছে মেইনলি এই যে আমরা এটা তো স্ট্রাকচার কম্পোনেন্ট এগুলো, কিন্তু আমাদের মেইন টার্গেট কি ছিল, যে আমরা আরএনএটাকে কেন তৈরি করে আনতেছি, যাতে সে একটা ইনফরমেশনকে কপি করে আনে, এবং সেই ইনফরমেশনটাকে কপি করে আনার পরে যাতে আমরা প্রোটিন তৈরি করতে পারি। এই যে ইনফরমেশনটাকে যে কপি করে আনে, যেই আরএনএটা কপি করে আনে, তাহলে সে কি কাজ করতেছে ভাই, সে একটা মেসেজ নিয়ে আসতেছে। তো সেই আরএনএটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। তাহলে এইখান থেকে একটা আরএনএ বের হয়ে আসলো, যে আরএনএটাকে বলতেছি আমরা এমআরএনএ, মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, which carries the message, which carries the information, or which carries the message of the codes, which carries the sequence of the amino acids from the DNA to the mRNA। তাহলে সে কি করলো, টু দ্য আরএনএ। তাহলে এই মেসেঞ্জার আরএনএ কি করলো, সে ডিএনএ থেকে ইনফরমেশনটাকে সে কপি করে নিয়ে আসলো, এবং এখানে শুধুমাত্র যখন সে কপি করে নিয়ে আসে তখন এমআরএনএ পারফেক্ট এমআরএনএ হয় না। মানে এখানে আছে না যে আপনার বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে, একটা পাতার মধ্যে অনেক কিছু লেখা আছে। আমরা আগে যেই বইটার কথা চিন্তা করতেছিলাম, যে সেই বইটাতে অনেক কিছু লেখা আছে, বাট এই সবগুলো লেখা আমার দরকার নাই। প্রথমে লেখা আছে ভূমিকা, এই ভূমিকা আমার পড়ার দরকার নাই, আমি জাস্ট মেইন জিনিসটা পড়তেছি। ব্যাপারটা হচ্ছে এইরকম। এমআরএনএ যে ইনফরমেশন নিয়ে আসলো, সেই ইনফরমেশনের মধ্যে কিছু কিছু জায়গা আছে যে সমস্ত ইনফরমেশন আসলেই প্রোটিন উৎপন্নের জন্য দরকার লাগে না। আবার কিছু কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো রিয়েলি দরকার লাগে প্রোটিন উৎপন্নের জন্য, ডিরেকশনের জন্য। সো সেইগুলোকে সেই জন্য যেই অ্যামারেনটা প্রথমে আসে সেটাকে বলা হয় প্রি অ্যামারেনে, অর্থাৎ সেটা মানে ম্যাচিউর অ্যামারেন না, সেটার ম্যাচুরেশন ঘটে। কীভাবে ম্যাচুরেশন ঘটে সেই জিনিসগুলো আমরা এখন দেখাবো। তাহলে কী হলো ব্যাপারটা, আমরা বুঝতে পারতেছি যে ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনকে আমি জানি নাম কি, নিজেরই শুধু টিচিং দিতেছি নাকি তোমরা বুঝতেছো, একটা লেকচার নিয়ে রাখি যাওয়াই হবে। আচ্ছা, তাহলে আমরা যে ইনিশিয়াল যে অ্যামারেনটা পাইলাম, সেই অ্যামারেনটা কি হলো ভাইয়া, সেই অ্যামারেনটা কি হলো, দেখি কত ঘন্টা হয়েছে লেকচার। আরে কিচ্ছুই না, মাত্র 1 ঘন্টা 17 মিনিট। 2 ঘন্টা 34 মিনিট হচ্ছে হাইস্ট লেকচার, ফার্স্ট লেকচার 2 ঘন্টা 34 মিনিট। আজকে লেকচার দেখি হাইস্ট লেকচার কি পিছনে ফেলানো যায় না কেন। হাইস্ট লেকচার পিছনে ফেলানো খুব টাফ, কারণ 1 ঘন্টা 17 মিনিট হয়েছে তো, আর 1 ঘন্টা 17 মিনিট লেকচার হবে না, 2 ঘন্টার ভিতরেই শেষ হয়ে যাবে। কারণ যেহেতু আপনার বেসিক বোঝা, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের বেসিক বোঝা, ট্রান্সলেশন বোঝা যাবেন। আর জেনেটিক কোড নিয়ে তো শুরুতেই কথা বলে ফেলছি, তারপর জেনেটিক কোডে আরও কিছু মানে ক্যারেক্টার্স অফ জেনেটিক কোর্স নিয়ে একটু আলোচনা করতে হবে। ক্যারেক্টার্স অফ জেনেটিক কোড নিয়ে সেটের টাইম হয়ে যেতেছে মনে হয়। তো এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আলটিমেটলি তাহলে যেই আমারেনটা আসলো, সেই আমারেনে কিছু ইনফরমেশন নিয়ে আসলো, সেই কিছু ইনফরমেশন এদিকে তার নাইট্রোজেন যেই ব্যাস, নাইট্রোজেন বেসের সিকোয়েন্স নিয়ে আসলো। এদিকে যে নাইট্রোজেন বেসের সিকোয়েন্স আছে, সেই নাইট্রোজেন বেসের সিকোয়েন্সগুলো ডিএনএ রুলসে তৈরি। ক্লিয়ার? এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে আমারেনটা তৈরি হলো, সেই আমারেনেরও দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত আর একটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। 3 প্রাইম প্রান্তের এই দিকের কিছু অংশ, এদিকে কিছু জায়গা কাজে লাগে না, মানে প্রোটিন উৎপন্নের জন্য কাজে লাগে না, এগুলো হচ্ছে হুদাই এরকম ভাবে আছে। এরকম ভাবে 5 প্রাইম প্রান্তেরও কিছু আছে এবং 3 প্রাইম প্রান্তেরও কিছু সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সগুলো সাধারণত কাজে লাগে না। সো এই যে সিকোয়েন্সগুলো কাজে লাগে না, সেগুলোকে 5 প্রাইমের এই সিকোয়েন্সটাকে বলা হয় 5 প্রাইম লিডার মানে সেটা লিড করে। 3 প্রাইম ট্রেইলার। আর
এই 5 প্রাইম লিডার এবং 3 প্রাইম ট্রেইলারের মাঝখানে যতগুলো আছে তার মধ্যে থেকে যেই সমস্ত ইনফরমেশন কাজে লাগে না, মানে যে সমস্ত সিকোয়েন্স কাজে লাগে না, সেই সমস্ত সিকোয়েন্সকে বলা হয় হচ্ছে আলটিমেটলি ইন্ট্রন্স। যে সমস্ত সিকোয়েন্স কাজে লাগে না সেগুলোকে বলা হয় ইন্ট্রন্স। তাহলে এটা কাজে লাগে না, আবার ধরেন যে এই জায়গার যে সিকোয়েন্স আছে সেটা কাজে লাগে না, তাহলে এটাকেও বলা হয় ইন্ট্রন্স। এই জায়গার যে বেজ আছে সেই বেজটা কাজে লাগে না, তাহলে এটাকে বলা হয় ইন্ট্রন্স। এখন এখন আরো কিছু আরএনএ তৈরি হয়, যে আরএনএ গুলো খুব ছোট এবং নিউক্লিয়াসই থাকে, সেগুলোকে বলা হয় স্মল নিউক্লিয়ার আরএনএ। স্মল নিউক্লিয়ার আরএনএ এবং কিছু প্রোটিন মিলিতভাবে একটা এনজাইম ফর্ম করে, যে এনজাইমটাকে বলা হয় স্প্লাইসিওসোম। সেই এনজাইমটার অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এরকম কাটার কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কাটার কম্পোনেন্টের মাঝখানে এদিকে একটা গ্লু এর কম্পোনেন্ট আছে। ধরুন এদিকে সে গ্লু এরকম ভাবে এর মধ্যে গ্লু আছে, যে গ্লুটাকে শেয়ার করতে পারে। এই এনজাইমটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। তাহলে স্প্লাইসিওসোম কিভাবে তৈরি হচ্ছে? স্মল নিউক্লিয়ার আরএনএ এবং মাথা ব্ল্যাঙ্ক হয়েছে, স্মল নিউক্লিয়ার আরএনএ এবং প্রোটিন, এই দুটো মিলিত হবে স্প্লাইসিওসোম নামে একটা এনজাইম ফর্ম করে। এই স্প্লাইসিওসোম এনজাইমটা তাহলে কি করতেছে? স্প্লাইসিওসোম এনজাইম যেটা করতেছে এদিকে যাচ্ছে, এই ইন্ট্রন্সটাকে কাটা ফেলতেছে, যেহেতু আমার এটা দরকার নাই এটা কাটা ফেলতেছে, এখান থেকে ইন্ট্রন্সটাকে কাটা ফেলতেছে। আমি যদি এখান থেকে ভাই ইন্ট্রন্সটাকে কাটা ফেলি, তাহলে কি ভাই আমার 3 প্রাইম যে ট্রেইলার বা 3 প্রাইম যে ট্রেইলার, বা আমি যদি এইখানের ইন্ট্রন্সটাকে কাটা ফেলি, তাহলে এখানে দেখেন তো যে সমস্ত আমার জায়গাগুলো কাজে লাগে, যে সমস্ত প্রোটিন উৎপন্নের জন্য যেগুলো কাজে লাগে সেগুলোকে বলা অ্যাক্সনস। তাহলে অ্যাক্সনসগুলো কি ভাই টুকরা টুকরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? স্প্লাইসিওসোম এনজাইমগুলো তখন গ্লু যে কম্পোনেন্ট আছে সেই গ্লু কম্পোনেন্ট কি করে, এটাকে এদিকে এনে এটাকে অ্যাড করে দেয়, মানে স্টিচ করে দেয়, এখানে অ্যাকশনস গুলারে স্টিচ করে দেয়। তাহলে আমি অ্যাকশনস গুলার কি করলাম, এখান থেকে অ্যাকশনসটাকে আনলে এখানে এনে এই অংশটা কি করলো তারা, সে কাটা দিল, আবার এটাকে স্টিচ করে দিল, সেই অংশটাকে টান দিয়ে এনে এদিকে এনে স্টিচ করে দিল, এদিকে এরকমভাবে স্লিচ করে দিল। বোঝা গেছে ওরটা? তাহলে এরকমভাবে স্লিচ করতে থাকলো, এটাকে বলে স্প্লাইসিও বা ওইরকম টাইপের। ওকে, আমি একটা জিনিস একটু ভুল বলছি, দ্যাটস ওয়াই আমার এটা লাগতেছে 5 প্রাইম লিডার অ্যাকচুয়ালি নট ইন্ট্রন্স, কারণ এই জায়গাটাতে 5 প্রাইম লিডার এবং 3 প্রাইম ট্রেইলারের ক্ষেত্রে এই জায়গায় মানে কোনো বেস সিকোয়েন্সই থাকে না, এটা জাস্ট এরকম ভাবে একটা থাকে, কোনো বেস সিকোয়েন্স থাকে না, জাস্ট এরকম একটা অঞ্চল থাকে যেটার মধ্যে কোনো কোড থাকে না, যেটাকে বলা হয় কোডনবিহীন। সো এটাকে বলা হয় 3 প্রাইম ট্রেইলার। সো এই অংশটাকে আলটিমেটলি 3 প্রাইম হিসাবে এদিকে আমরা কানেক্ট করে রাখি, এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা হচ্ছে এই জায়গায় কানেক্ট করে রাখি, সেটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এই জায়গাগুলো হচ্ছে কোডনবিহীন, জাস্ট এই জিনিসটা আমাদের রাখেন, এরা হচ্ছে কোডনবিহীন। এদেরকে কি ইন্ট্রন্স বলা হবে কিনা সেটা নিয়ে আই এম কনফিউজ অ্যাবাউট দিস। আপনাদের বইতে সেসব ইনফরমেশন দেওয়া নেই, লিপিং কোড পড়লে বোঝা যাবে। ওকে, তারপর যেটা হয় আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দ্যাট মিনস ইন্ট্রন্স, দ্যাট মিনস এইখানে যে স্প্লাইসিওসোম এনজাইমটা আছে সেই স্প্লাইসিওসোম এনজাইম কি করতেছে, যে ইন্ট্রন্সগুলো যেগুলো আছে সেই ইন্ট্রন্সগুলোকে কাটাইতেছে এবং যত অ্যাকশনস আছে সেই অ্যাকশনসগুলোতে আনতে আনতে আস্তে আস্তে সজ্জিত করে দিতেছে। শুধুমাত্র তাই শেষ না, এখানে এখন যে আমারটা আছে সেই আমারনের 5 প্রাইম প্রান্তে, এই 5 প্রাইম প্রান্তে কিছু এনজাইম কি করে, একটা গুয়ানিনযুক্ত একটা ক্যাপ সংযুক্ত করে। ধরেন এই জায়গায় গুয়ানিনযুক্ত একটা ক্যাপ সংযুক্ত করে, এই জায়গাটাতে গুয়ানিনযুক্ত একটা ক্যাপ সংযুক্ত করে। ধরেন এটা হচ্ছে একটা ক্যাপ, যে ক্যাপটা গুয়ানিনযুক্ত ক্যাপ এই জায়গায় সংযুক্ত করে। আর এই যে 3 প্রাইম প্রান্ত, সেই 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডিনিনকে একসাথে কানেক্ট করে, অনেকগুলো অ্যাডিনিন সাধারণত 50 to 250 অ্যাডিনিনকে কানেক্ট করে। অর্থাৎ সেখানে বলা হয় পলি এ টেইল, মানে পলি অ্যাডিনিন অনেকগুলো অ্যাডিনিনের টেইল ফর্ম করে। এখন ভাই সেটা কেন দরকার? আমার কথা হচ্ছে যে আমি বুঝলাম ভাই কেন ইন্ট্রন্স এক্সন্স কেন স্প্লাইসিওসোম এনজাইম কাজ করা দরকার, কারণ সেখানে যে অংশগুলো দরকার না সেই অংশগুলোকে বাদ দিয়ে দিলাম, আমি ম্যাচিউর করতেছি, প্রি অ্যামাইনোকে ম্যাচিউর করতেছি। ইভেন যে অ্যামাইনো থাকে সেটা দৈর্ঘ্য অনেক বেশি থাকে, কারণ সেখানে অনেক হাবিজাবি ইনফরমেশন থাকে, কিন্তু আমরা যে ম্যাচিউর যে অ্যামাইনো পাচ্ছি সেখানে কম বাট সেটার দৈর্ঘ্য কম, কারণ হচ্ছে সেখানে হাবিজাবি ইনফরমেশন থাকে না, সেগুলোকে সরাই দিয়ে স্প্লাইসিওসোম এনজাইম। এখন আপনার কথা হচ্ছে যে ভাইয়া এইখানে তাহলে এই জিনিসটা কেন দরকার? এই যে এখানে মিথাইল গুয়ানোসিন যুক্ত এখানে 5 গ্রামের দিকে কেপিং করতেছেন, সেদিকে কেন পলিএটিল লাগাচ্ছেন, সেটার অনেকটা কাজ আছে। অনেকটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যে এইটা হইলে যদি আমি পলি টেলটা সংযুক্ত করি আর মিথাইল গুয়ানোসিন যুক্ত যদি আমি ক্যাপ সংযুক্ত করি, তখন দেখা যায় যে এই অ্যামাইনোটাকে অন্যান্য কিছু এনজাইম আছে, যে এনজাইমগুলো টেন্ডেন্সি থাকে অ্যামাইনোর ডিএনএকে কিভাবে নষ্ট করতে পারে, সেটা
নষ্টটা সাধারণত হয় না, মানে প্রিজার্ভেশন, অন টাইপ অফ প্রিজার্ভেশন পারপাস। সেকেন্ড থিং ইজ দ্যাট এরা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে প্রোডাকশন হচ্ছে, খেয়াল করেন নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমাটিন ফাইবার, অ্যান্ড ক্রোমাটিন ফাইবার মানেই তো সেখানে ডিএনএ কন্ডেন্সড হয়ে আছে, সেইখান থেকে ইনফরমেশনটা করতেছে, মানে এইখানে যে এটা আছে অ্যামাইনোটা তৈরি হচ্ছে, সেই অ্যামাইনোটা তৈরি হচ্ছে এখানে, খেয়াল করেন এটার ভিতরে ডিএনএ আছে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে তার মানে দ্যাট মিনস এখানে যে অ্যামাইনোটা যেটা তৈরি হয়েছে সেই অ্যামাইনোটা তৈরি হয়েছে নিউক্লিয়াসে, কিন্তু ট্রান্সলেশন প্রসেস ঘটা হচ্ছে সাইটোপ্লাজমে, অর্থাৎ এইখানে যে অ্যামাইনোটা আছে সেই অ্যামাইনোটাকে অবশ্যই সাইটোপ্লাজমে আসতে হবে। তখন কি ঘটে, এইখান দিয়ে যে অ্যামাইনোটা আছে সেটা নিউক্লিয়ার এনভেলপ দিয়ে বের হয়ে সে আলটিমেটলি সাইটোপ্লাজমে চলে আসে। সো আমি যদি এইখানে একটু টেপিং করে দিই তখন দেখা যায় যে এইখানে যে রন্ধ্র আছে, নিউক্লিয়ার যে এনভেলপ আছে সেই নিউক্লিয়ার এনভেলপ দিয়ে বের হইতে সে তার সুবিধা হয়। ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন কাপড় সেলাই করি তখন কেন আমার সুই লাগে, কারণ সেইখানে আমি সরাসরি সুতাটাকে কাপড়ের ভিতরে ঢুকাইতে পারবো না, আমি তখন কি করি সামনের দিকে একটা কেপিং করি, আমি একটা সামনের দিকে সুই লাগাই দিই, পিছনের দিকে আমি সুতাটা লাগাই দিই, সামনের দিকে সুইটা হচ্ছে ভাই এই ক্যাপটা আর পিছনের দিকে সুতাটা হচ্ছে এরকম অ্যামাইনোটা। তখন যখন এটা যায় তখন কি হয় যে আগে এটার পেনিট্রেটিং ক্ষমতা বেশি, তখন কি হয় সামনের দিকে যে সুইটা আছে সেটা কাপড়টাকে ভেদ করে যায়, আলটিমেটলি ওইটা কাপড়টাকে ভেদ করার সুবিধা মানে সুবাদে পিছনে যে আমাদের যে এটা ছিল কি ছিল সুতাটা ছিল, সেই সুতাটা আলটিমেটলি কি হয় সেই সুতাটা এখান থেকে যাইতে পারে। বোঝা গেছে ওয়ার্ডটা? তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই সমস্ত ব্যাপার স্যাপার। তাহলে এইখানে তাহলে এইভাবে এমআরএনএ এইভাবে চূড়ান্ত হয়। তাহলে এটা হচ্ছে এমআরএনএ চূড়ান্ত হয়, এবং এমআরএনএ সাধারণত সব থেকে লম্বা মানে আরএনএ যদি বলি, সব থেকে লেংদি আরএনএ যদি বলি, আমাদের বডির সব থেকে লেংদি আরএনএ হচ্ছে এমআরএনএ। আরেকটা আরএনএ আছে সেটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। সেই ট্রান্সফার আরএনএ কি খেয়াল করেন, আমাদের ট্রান্সলেশন প্রসেসের জন্য কি দরকার হয়, ট্রান্সলেশন প্রসেসের জন্য আমার এই এমআরএনএতে এখন আমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ওয়াইজ সেইখানে যে কোডগুলো আছে সেই কোড ওয়াইজ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আনার প্রয়োজন, এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে এনে আমার প্রোটিন তৈরি করার প্রয়োজন। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ওই যে ট্রান্সফার করাটা, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে এনে যে এমআরএনএর ইনফরমেশনের উপর ডিপেন্ড করে, এমআরএনএর ইনফরমেশন ওয়াইজ এইখানে যে যেই আরএনএটা অ্যামাইনো অ্যাসিডগুলোকে কানেক্ট করে, সিকোয়েন্স বাই সিকোয়েন্স কানেক্ট করে, সেই আরএনএটাকে বলা হয় টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এবং টিতে টাইনি আরএনএও বোঝায়, মানে টাইনি বা ট্রান্সফার আরএনএ হচ্ছে সব থেকে মোটামুটি ছোটো আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ তো আরও ছোটো, কিন্তু টাইনি আরএনএ হচ্ছে বাকি চারটা যে আরএনএ আছে যেমন এমআরএনএ, টিআরএনএ এবং জেনেটিক আরএনএ, যেটা একটু পরে আমরা বলবো। সো এই সমস্ত আরএনএর মধ্যে সেটা হচ্ছে ছোটো, এবং সেটা সাধারণত 90টা মানে নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স থাকে, এবং আমাদের বডিতে বা আমাদের প্রতিটা সেলে সাধারণত 31 থেকে 40 টাইপসের, মানে 31 থেকে 42 টাইপসের, 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। এই জিনিসটাতে ভেজাল লাগানো যাবে না ভাই, মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই থেকে যখন ট্রান্সলেশন প্রসেসের দরকার হয় তখন আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএ থেকে শুধুমাত্র একটা টাইপের আরএনএ তৈরি হয় না, সেখানে এমআরএনএ তৈরি হয় জাস্ট এইটার জন্য, এই পারপোসের জন্য। টিআরএনএ তৈরি হয় যাতে অ্যামাইনো অ্যাসিড এনে কানেক্ট করতে হয়, তো এরকম। তো এইখানে টিআরএনএ হচ্ছে 31 থেকে 42 ধরনের টিআরএনএর ভিতরে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, অর্থাৎ এরকম নিউক্লিওটাইড আছে হচ্ছে টিআরএনএর ভিতরে, এরকম নিউক্লিওটাইড আছে হচ্ছে আলটিমেটলি আপনাদের 90টা মানে 90টা। বুঝা গেছে ব্যাপারটা? সেখান থেকে আমার মাথা খুব বেশি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, বাট তারপরে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে এই যে টিআরএনএটা যেটা আসে সেটা ইনিশিয়ালি এরকম লম্বাই থাকে, বাট মেইন থিং ইজ দ্যাট এইখানে যে টিআরএনএটা আসে সেই টিআরএনএর মধ্যে এই জায়গায় ধরেন এর কিছু সিকোয়েন্স আছে, এই জায়গার কিছু সিকোয়েন্স কি হয় যে এই জায়গার কিছু সিকোয়েন্সের সাথে এই জায়গার কিছু সিকোয়েন্সের সাথে কমপ্লিমেন্টারি হয়ে যায়, আবার এই জায়গার কিছু সিকোয়েন্স কি করে এই জায়গার সিকোয়েন্সের সাথে কমপ্লিমেন্টারি হয়ে যায়। তখন কি হয়, তারা এরকম ফাস্ট তৈরি করার একটা টেন্ডেন্সি থাকে, এটার সাথে কানেক্টেড হয়ে গেলে মাঝখানে একটা ফাস্ট তৈরি হয়। দেখেন এটা যদি এটার সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে কি মাঝখানেটা এরকম হয়ে যাবে না, মাঝখানটা হয়ে গেল এরকম, যেগুলো এই জায়গায় ছিল আর এই জায়গায় তারা একসাথে চলে আসলো, তারা এরকম একটা ফাস্ট তৈরি করলো। টিআরএনএর ক্ষেত্রে এরকম হয়, ইনিশিয়ালি তারা এরকম লিনিয়ার ফর্মে তৈরি হয়, বাট লিনিয়ার ফর্মে তৈরি হলে তাদের মাঝখানে কিছু সিকোয়েন্স থাকে যারা একটা আরেকটার কমপ্লিমেন্টারি হয়ে যায়। সো একটা আরেকটা অংশের কমপ্লিমেন্টারি হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে ফাস্ট সৃষ্টি হয়, এবং তাদের মধ্যে এই সমস্ত 3টা ফাস্ট সৃষ্টি হয়। 3টা ফাস্টের মধ্যে অ্যান্টিকোডন ফাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ। কেন আমি সেই জিনিসটা একটু বোঝাচ্ছি, সেটা হচ্ছে যখন তাদের মধ্যে ফাস্ট সৃষ্টি হয় এবং আলটিমেটলি আমরা যে টিআরএনটাকে পাই সেই টিআরএনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এরকম
এটা একটা ফাঁস, এটা এরকম, দেন এটা এরকম ভাবে, দেন এটা এরকম একটা ফাঁস, দেন এটা এরকম, দেন এটা গেল এরকম ভাবে, এটা উঠলো এরকম ভাবে, সরি এটা উঠলো এরকম ভাবে, তারপরে এটা গেল, তারপরে এটা এরকম একটা এরকম ফাঁস। এরকম তিনটা ফাঁস থাকে, তাদের মধ্যে একটাকে বলা হয় টি ফাঁস, একটাকে বলা হয় ডি ফাঁস, আর একটাকে বলা হয় এন্টিকোডন ফাঁস। কেন এটাকে এন্টিকোডন ফাঁস বলা হয়? এই জায়গাটাতে থাকে হচ্ছে আপনার একটা আর্ম, যে এটা হচ্ছে মেবি 3-5 ইন্ট, এটা হচ্ছে 5' ইন্ট, যেটা এইভাবে সোজাসুজি ছিল, বাট এটা করে একটু দেওয়া গেল। অর্থাৎ এই জায়গার যে বেস সিকোয়েন্সগুলো আছে, সেই বেস সিকোয়েন্সগুলো একটা একটা কমপ্লিমেন্টারি, এই জায়গায় যে বেস সিকোয়েন্সগুলো আছে সেই বেস সিকোয়েন্সগুলো একটা একটা কমপ্লিমেন্টারি, এই জায়গায় যে বেস সিকোয়েন্সগুলো আছে সেটা একটা একটা কমপ্লিমেন্টারি, বাট এই জায়গায় বেস সিকোয়েন্সগুলো কমপ্লিমেন্টারি না। ওকে, সো এই যে এই জায়গা 3' অংশে অল টাইম CCA অর্থাৎ সাইটোসিন এডিনিন কানেক্টেড থাকে, এবং এই অংশটাতে আলটিমেটলি তারা অ্যামাইনো অ্যাসিডটাকে, এই অংশটাকে ধরে তারপরে সেই অ্যামাইনো অ্যাসিডটাকে আলটিমেটলি তারা ট্রান্সফার করে আনে। দ্যাটস ওয়াই দে আর কল্ড ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। বুঝা গেছে ব্যাপারটা? তো এখন যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, এটাকে বলা হচ্ছে টি ফাস, এটাকে একটাকে টি ফাস, একটা ডি ফাস, আর এই জায়গা এই অংশটাকে বলা হয় এন্টিকোডন ফাস। কেন আমি বলি এন্টিকোডন ফাস কেন বলি? ধরেন এইখানে এমআরএনএ এর মধ্যে একটা ইনফরমেশন আছে হচ্ছে, ধরেন এমআরএনএ এর মধ্যে একটা ইনফরমেশন আছে হচ্ছে, ধরেন AUG। তাহলে এইখানে যদি AUG থাকে, এন্টিকোডন ফাঁসে দেখা যায় যে থাইমিন ইউরাসিলের জন্য আসে কি এডিনিন, গুয়ানিনের জন্য আসে কি সাইটোসিন, এইদিকে থাকে TSC, এরকম একটা সিকোয়েন্স থাকে, যাতে এইটা এর পরবর্তীতে আলটিমেটলি এখানে এসে বসতে পারে। ট্রান্সলেশন প্রসেসে গেলে আরো ডিটেলস বোঝা যাবে, বাট এই যে এন্টিকোডন ফাঁস আছে, সেই এন্টিকোডন ফাঁস আলটিমেটলি এখানে যে এমআরএনএর যে কোড আছে, এমআরএনএর কিছু স্পেসিফিক কোডের কমপ্লিমেন্টারি হওয়ার কারণে তারা এখানে এসে একটা বন্ড তৈরি করতে পারে, তারা একটা বন্ধন তৈরি করতে পারে, ইভেন আলটিমেটলি তারা এভাবে আসে। এটা ছিল হচ্ছে ট্রান্সফার আরএনএ। জেনেটিক আরএনএ হচ্ছে আমরা যখন 4th চ্যাপ্টার পড়াবো তখন দেখবো যে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে বিভিন্ন আরএনএ আছে যারা জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফার করে। একটা আরএনএ আমরা সাধারণত জানি জেনেটিক ইনফরমেশনগুলো কে ট্রান্সফার করে, ডিএনএ, কিন্তু আরএনএ ভাইরাসগুলোর ক্ষেত্রে জেনেটিক ইনফরমেশনটাকে ট্রান্সফার করতেছে আরএনএ, কারণ তাদের বডিতে ডিএনএ থাকতেছে না। সো সেইগুলোকে বলা জেনেটিক আরএনএ। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা ছিল হচ্ছে ট্রান্সক্রিপশন সম্পর্কিত পড়ালেখা। আমি এখন ট্রান্সলেশনে যাব, বাট এরপর লেকচার মানে ট্রান্সলেশনটা কি লেকচার 9-এ নিব? ওকে, ট্রান্সলেশনটা লেকচার আমরা লেকচার 9-এই নিই, বাট একটা জিনিস মাথায় রাখবেন, দুইটা লেকচার মোটামুটি একেবারে আপনার এয়া টাইপের প্রসেস। এটা কি বলে যে মানে সিরিয়াল প্রসেস। সো আপনাকে লেকচার 8 না দেখে লেকচার 9 দেখে কোনো কিছু বুঝবেন না। আমি এই লেকচারগুলোকে জাস্ট ডিএনএ ট্রান্সক্রিপশন পার্ট 1, ট্রান্সলেশন পার্ট 1 বা ট্রান্সলেশন পার্ট 2 হিসেবে দিয়ে রাখবো, যাতে অন্তত আপনারা ফার্স্টারটা দেখে যাতে সেকেন্ডটা দেখেন। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।